আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 1। সাবিকুন ও নাহার ও নিপুণ। মাত্রই একটা শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে খাটের এক কোনায় বসে আছে নিপুণ। থাপ্পড়টা যে কি কারণে খেয়েছে তা জানে সে। নিপুণ জানে আজ শিকদার ইফনান আদ্র এসলেই তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাই তো সে একদম তৈরি হয়েই ছিল, কিন্তু অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে তাই জানে না। প্রায় রাত 1টা। সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই নিপুণের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল আদ্র। খাটের পাশে পড়ার টেবিলের উপর থেকে এক গ্লাস পানি ঢেলে নিল একটি গ্লাসে, পরপরই তা নিক্ষেপ করল সোজা নিপুণের মুখে। ধরফরিয়ে উঠে সে, বেশিক্ষণ হয়নি সে ঘুমিয়েছে। চোখ মুখে এখনো ঘুমের রেশ। চোখ কচলে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। যে না সামনে তাকালো তখনই তার পিলে চমকে উঠল। আদ্র ভাই দাঁড়িয়ে আছে। চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, দরজা বন্ধ, সব নিস্তব্ধ। যেই না সে কিছু বলবে তার আগে আদ্র তার গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছেলেটাকে যার সাথে ফুচকা খেতে গিয়েছিলি? রাশভারী কণ্ঠ তার, চোখ মুখে গম্ভীরতার ছোঁয়া। নিপুণের এতক্ষণে মনে পড়ল কোন ছেলের কথা বলল। প্রথমে বুঝতে না পারলেও তোফাইলের কথা মনে আসায় চোখ মুখ কুঁচকে বলল, ওহ, আদ্র ভাই, আপনি তফুর কথা বলছেন। অবাক হওয়ার ভান করে আদ্র চোখ রাঙিয়ে বলল, তোকে আদর করে ওর নাম বলতে বলিনি, কি কারণে ওর সাথে গিয়েছিলি সেটা বল। নিপুণ সত্যিটা আদ্রকে বলবে না। আদ্র ভাই যদি জানে যে ছেলেটা তাকে প্রপোজ করেছে তাহলে ছেলেটার চামড়া তো তুলবেই আর সাথে তার খালও খুলবে। তাই ভনিতা না করে বলল, ও আদ্র ভাই, ওর নাম তোফাইল, আমার সাথে একই ক্লাসে পড়ে। আমাকে ফুচকা খাওয়ার কথা বলল, তাই তো যখন ফুচকার অফার করলো আর না করিনি। ফুচকা কি আর মিস করা যায়? সাথে যদি অমন সুন্দর একটা ছেলে থাকে আর এক প্লেট ফুচকা থাকে তাহলে আর কি চাই বলেন। ঠিক তখনই থাপ্পড়টা গালে পড়ে নিপুণের। হাসি হাসি মুখটা বাদিকে বেঁকে গেল। থাপ্পড়টা এত জোরে পড়েছে তার গালে। থাপ্পড়টা দিয়ে আর দেরি করেনি আদ্র। বড় বড় পা ফেলে চলে গেল নিজের ঘরে। নিপুণ থাপ্পড় খেয়ে যেন আজ মোটেও খুশি হলো না। আদ্র ভাইকে জ্বালাতন করতে চাইছে, কিন্তু থাপ্পড়? এটা তো সে চায়নি। ভবেছিল বকে দিয়ে চলে যাবে, কিন্তু বেটা থাপ্পড় এত জোরে মারল কেন? এদের 14 গোষ্ঠীর জন্য জীবনে একটা ছেলের সাথে কথা বলা গেল না। গালটা ব্যথা করে উঠল। গালটা মনে হয় আর জায়গায় নাই। গালের চামড়া খসে গেছে কি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো। না, ঠিকই আছে, শুধু লাল হয়ে গেছে। যাক গে, এখন ঘুমাই, কাল সকালে দেখা যাবে। এই বলেই বিছানা শুয়ে পড়ল নিপুণ। শুতে দেরি তো ঘুমাতে দেরি নেই। সকালের অপেক্ষা। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 2। সাবিকুন ও নাহার ও নিপুণ। সকাল সকাল 7:30 নিপুণ কলেজ ড্রেস পরে নিচে নামে। তাকে দেখে তার মা আখি শিকদার বলে, কিরে আজ এত সকাল সকাল কলেজে চলে যাচ্ছিস? টনক নড়ল নিপুণের। কি বলবে বুঝতে পারল না। রান্নাঘর থেকে বেরিয়ে এলো অনিমা শিকদার। অনিমা শিকদারকে দেখে নিপুণ যেন একটু সাহস পেল। অনিমা শিকদার নিপুণের মাথায় হাত বুলিয়ে বলল, কি নিপু মা, আজ এত তাড়াতাড়ি? নিপুণ কি বলবে, এত তাড়াতাড়ি যাচ্ছে কি আর সাধে? এখন কি বড় মায়ের মুখের উপর বলবে হ্যাঁ চলে যাচ্ছি তোমার ছেলের জ্বালায়? এটা তো বলতে পারবে না, ভবিষ্যৎ শাশুড়ি কি না। এভাবে কি বলা যায়? আর তাছাড়া এ বাড়িতে তাকে বেশি আদর দেয় তার বড় আব্বু ও তার বড় মা। নিপুণদের যৌথ পরিবার। দাদা মারা গেছে অনেক বছর, কিন্তু তাদের পরিবার এখনো একসাথে। নিপুণের বাবারা 3 ভাই। তাদের কোনো বোন নেই। জুবাইর শিকদার, জুনাইদ শিকদার ও জয়নাল শিকদার। জুবাইর শিকদার মূলত বড়। জুবাইর শিকদারের স্ত্রী অনিমা শিকদার। তাদের এক সন্তান। আর তার নাম হলো শিকদার ইফনান আদ্র। ভাইদের মধ্যে মেজ জুনাইদ শিকদার। জুনাইদ শিকদারের স্ত্রী আখি শিকদার। তাদের 2 সন্তান। এক ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সোহাইব শিকদার ও মেয়ে তাইসিবাত ইনান নিপুণ। সবচেয়ে ছোট ভাই জয়নাল শিকদার। জয়নাল শিকদারের স্ত্রী জেসমিন শিকদার। তাদের 2 ছেলে মেয়ে ইভান ও ইভা। এই নিয়ে তাদের যৌথ পরিবার। নিপুণের বয়স যখন 10 তখন স্কলারশিপ পেয়ে লন্ডন চলে যায় আদ্র। তখন আদ্রের বয়স 18।
6 বছর পর পড়া লেখার পাঠ চুকিয়ে দেখে ফিরে আদ্র। আদ্র দেশে ফেরার সময় নিপুণ দেখেছে মা চাচিদের ব্যস্ততা। আদ্রের রুম পরিষ্কার থেকে শুরু করে আদ্র কি খেতে পছন্দ করে সবকিছু নিয়ে মা চাচিদের আদিক্ষেতা দেখেছে। তার মাঝে মধ্যে রাগ হয়, এটা কি তার মা না অন্য কেউ। অবশ্য এরকমই হওয়ার কথা, ঘরের ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। আদ্রের জায়গায় নিপুণ হলেও বোধহয় তাই করত। আদ্র যে দিন এসেছিল সেদিন সবাই আদ্রের সাথে গল্প জুড়েছিল, শুধু কোনায় দাঁড়িয়ে দেখছিল নিপুণ। কি সুন্দর তার আদ্র ভাই। এই ছেলেকে ভাই বলতে হবে তা ভেবেই নাক উঁচু করল নিপুণ। কখনোই না। দুনিয়াতে এত ছেলে থাকতে তার জেঠাতো ভাই আদ্র। এটা ভেবেই তার কান্না পাচ্ছে। এখনই বড় আব্বু আর বড় মার কাছে গিয়ে জানতে ইচ্ছে করল, এটা কি সত্যিই তোমাদের ছেলে? কোথাও থেকে আবার কুড়িয়ে পাওনি তো? সে যখন এসব ভাবনায় মগ্ন তখনই আদ্রের ডাক পড়ল। কি রে নিপুণ, তুই যে আমার সাথে কথা বলছিস না? আমাকে চিনতে পারছিস না, নাকি? আদ্রের কথায় নিপুণ বেশ লজ্জা পেল। 32 পার্টি দেখিয়ে একটা হাসি দিয়ে ইতস্তত ভঙ্গিতে ভালো মন্দ জিজ্ঞেস করল আদ্রকে। কিন্তু আদ্র তার প্রশ্নের জবাব না দিয়ে আখি শিকদারের দিকে তাকিয়ে বলল, বড় মা, তোমার গুণধর মেয়ে তো দেখি সহবোধ টহবোধ কিচ্ছু শিখেনি। বয়সে বড় একজন সামনে বসে আছে, তাকে সালাম না দিয়ে দাঁত কপাটি দেখিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করছে। আদ্রের এহেন কথায় নিপুণ থতমত খেয়ে গেল। দোষ ধরার আজ জিনিস পেল না। অগত্যা আবার 4 আলিফ সালাম টেনে আদ্রকে ভালো মন্দ জিজ্ঞেস করল। এবারও আদ্র আশানুরূপ কোনো উত্তর দেয়নি। শুধু হু হা করেছে। এই জিনিসটা নিপুণের কাছে বেশ বিরক্ত লাগল। তাছাড়া আদ্রের সবকিছুই ঠিক আছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে আদ্রকে দেখতে লাগল। আবারও বড়সড় একটা ক্রাশ খেল। শ্যামলা গায়ের রং, লাল, গোলাপি আর কালো রঙের মিশ্রণের তৈরি ঠোঁট। কি সুন্দর চোখ। নাকটাও খাড়া। সব থেকে বড় বিষয় আদ্র ভাইয়ের চুলগুলো বাবরি কাট। আর কিছু না দেখে যদি কেউ শুধু এই চুল দেখবে সেও ক্রাশ খাবে। যেমন করে একটু আগে ক্রাশ খেয়ে প্রেম সাগরে পড়েছে নিপুণ। এখনো ভেসেই চলেছে সেই প্রেম সাগরে। মাঝে মাঝে হাবুডুবু ও খাচ্ছে কিছু। কি রে নিপু, কোথায় হারিয়ে গেলি? অনিমা শিকদার এর কথায় নিপুণের ধ্যান ভাঙল। আমতা আমতা করে বলল, আজকে এক্সট্রা ক্লাস আছে বড় মা, তাই তাড়াতাড়ি যেতে হবে। তাদের কথার মাঝের জেসমিন শিকদার টিফিন বক্স রেডি করে নিপুণের ব্যাগে ভরে দিলেন। আর কথা বাড়ালো না কেউ। নিপুণ চলে গেছে। বেশিরভাগ সময়ই সোহাইব তাকে দিয়ে আসে কলেজ পর্যন্ত। কিন্তু আজ সোহাইবকে ডাকেনি নিপুণ। বাড়ির গাড়িতেই চলে যাবে সে। আস্তে আস্তে নিচে নামছে শিকদার বাড়ির সবাই। ব্যস্ত পায় সবাই নাস্তা করতে টেবিলে এসে বসেছে। বাড়ির বউয়েরা খাবার পরিবেশন করছে। তখনই 2 তলা থেকে নামতে দেখ যায় আদ্রকে। নিচে নেমেই নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে চারপাশে চোখ বোলালো। না, একটা চেয়ার এখনো ফাঁকা। সিঁড়ির দিকে একবার তাকালো, সে কিছু বলবে তার আগের জুবাইর শিকদার বলে উঠে, নিপু মা কোথায়? তখন অনিমা শিকদার জবাব দেন, তার নাকি আজকে এক্সট্রা ক্লাস আছে তাই তাড়াতাড়ি চলে গেছে। আর কেউ কোনো কথা বলল না, যে যার মতো খাচ্ছে, শুধু থেমে গেছে একটি হাত। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 3। সাবিকুন ও নাহারও নিপুণ। নিপুণ কলেজে এসে চারপাশে চোখ বোলালো, তারপর সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে সামনে এগিয়ে এলো। গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই ঠিক বলেছিস আমার জানেমান, আদ্র ভাইকে তোফাইল্লার কথা বলাতে এক থাপ্পড়ে আমার মগজ উল্টিয়ে ফেলেছে। রূপা এতক্ষণ নিপুণের কথাগুলো শুনল। তারপর নিজেই বলল, দেখলি তো, তুই তো আমার কথা শুনিস না। আমি তোকে বললাম এমন করে তুই তোফাইল্লার কথা বলিস না। আদ্র ভাই তোকে ভালোবাসুক আর না বাসুক, নিজের বাড়ির মেয়ের সম্পর্কে এমন ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে বল? ছাড় এসব, এত তাড়াতাড়ি এসেছিস, এখন আবার কথা বলে দেরি করে ফেলছিস। চল ক্লাসে গিয়ে কথা বলি। এই বলে টানতে টানতে ক্লাসে নিয়ে গেল নিপুণকে। রূপা হলো নিপুণের বেস্ট ফ্রেন্ড। সেই ক্লাস 7-এ নিপুণের সাথে দেখা রূপার। ক্লাস 7-এ অন্য স্কুল থেকে বদলি হয়ে এসেছিল রূপা। রূপার ভালো ব্যবহার দেখে নিপুণ নিজে যে রূপার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তাদের বন্ধুত্ব এখনও টিকে আছে।
তারা মূলত দুইজনের সাথে সব ধরনের কথা শেয়ার করে। সময় চলছে, এক এক করে ক্লাস সব শেষ হচ্ছে। লাস্ট ক্লাস চলছে এখন। দরজায় কাউকে দেখে সবাই তাকালো সেদিকে। হ্যাঁ, পিয়ন এসেছে। এসেই চলে গেছে ক্লাস টিচার এর কাছে। তাদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলল। তখনই নিপুণ রূপাকে ফিসফিস করে বলতে থাকে, দেখ, মনে হয় যেন স্বামী স্ত্রী সংসার নিয়ে আলোচনা করছে। আসলো নিপুণ আস্তে করে বললেও আশেপাশের স্টুডেন্টরা তার কথা শুনতে পেয়েছে। তারাও সশব্দে হেসে উঠল। এতে করে টিচার একবার স্টুডেন্টদের দিকে তাকিয়ে চোখ রাঙালো, পরপরই গম্ভীর কণ্ঠে বলে উঠল, সাইলেন্ট প্লিজ স্টুডেন্ট। তোমাদের মধ্যে তোফায়েল আহমেদ কে? তার সাথে কেউ দেখা করতে এসেছে? ব্যাগ নিয়ে একবারে চলে যাও। প্রধান শিক্ষকের কাছ থেকে তোমার ছুটি মঞ্জুর করেছে। শিক্ষকের কথায় তোফায়েল ব্যাগ নিয়ে চলে গেল। ক্লাসগুলা শেষ। ছুটির ঘন্টা বেজে গেছে। যে যার মতো ব্যাগ গুছিয়ে বাহিরে বের হচ্ছে। ঠিক তখনই নিপুণের ক্লাসের এক মেয়ে এসে নিপুণকে বলল, কি রে নিপুণ, তোর আদ্র ভাইকে দেখলাম তোফায়েল এর সাথে। কিছু ঝামেলা হয়েছে নাকি? অপর একটি মেয়ে বলল, তোর আদ্র ভাই নাকি প্রধান শিক্ষকের কাছে যে তোফায়েলের ছুটির ব্যবস্থা করেছে। নিপুণ কি বলবে, সে তো অবাকের চরম পর্যায়ে। আদ্র ভাই এসেছিল তোফায়েলের খোঁজে? তোফায়েলকে মারবে নাকি? না, এই লোককে বিশ্বাস করা যায় না। মারলেও মারতে পারে। ভয়ে ঘামতে শুরু করল সে। মেয়েগুলোর সাথে কথা বলছে রূপা। কথা শেষ করে নিচে নামল। সাথে অবশ্য নিপুণ আছে। সে সব কথা শুনছে। মাঠে আসতেই দেখতে পায় নিপুণের গাড়ি এসেছে। গাড়িতে উঠে পড়ল নিপুণ ও রূপা। আসার সময় একসাথে না আসলেও স্কুল থেকে যাওয়ার সময় একসাথেই যাওয়া হয়। গাড়িতে বসে রূপা নিপুণকে সান্ত্বনা দিতে লাগল। রূপার বাড়ি আগে হওয়ায় রূপা আগে নেমে যাবে। যাওয়ার আগে রূপা নিপুণের কাঁধে হাত রেখে বলল, চিন্তা না করতে, সব ঠিক হয়ে যাবে। এই বলে রূপা নেমে গেল। নিপুণ চলে গেল নিজের গন্তব্যে। বিকাল 5টা। নিপুণ এসে যে রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। তার মা চিল্লিয়ে যাচ্ছে। দরজাটা ঠাস করে খুলে গেল। নিপুণ ভাবল, আদ্র ভাই এলো বুঝি। না, তার আশায় জল ঢেলে তার মা দাঁড়িয়ে আছে এক থালা খাবার নিয়ে। বলি, আমি যে এতক্ষণ খাবার খেতে ডাকছি, কোথায় ছিলি তুই? তোরা কি আমায় এক দণ্ড শান্তিতে থাকতে দিবি না? যেমন হয়েছিস তুই, তেমন হয়েছে তোর ভাই। আমার হাড় মাসকালি করে দিলি তোরা দুটোতে মিলে। নিপুণ আর চোখে তার মায়ের মুখের দিকে চাইল। তার মা যখন রেগে যায় তখনই এসব বলে। তার 14 গোষ্ঠীর পিণ্ডি চটকে রেখে দেয়। তাই সে বেশি কথা বাড়ালো না। মায়ের দিকে তাকিয়ে বলল, খাইয়ে দাও আম্মু। আখি শিকদার ও আর কিছু বলল না। ভেবেছে মেয়ে বোধ হয় সত্যি আজ ক্লান্ত। তাই খাবার নিয়ে খাটে বসল, বলল, আয়। খাবার প্লেটে ভাতের সাথে কলিজা ভুনা দেখে খিদেটা আরো বেড়ে গেছে। তাই কিছুক্ষণের মধ্যেই প্লেটের সবগুলা ভাত সাবার করে ফেলল। আখি শিকদার ও মেয়ের খাওয়া দেখে খুশি হয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল বেশি করে পানি খেতে। যেদিন বোধহয় বেশি টেনশন থাকে সেদিন বোধহয় সময় যায় না। নিপুণের বেলায়ও এমনি হলো। সময় যেন যাচ্ছেই না। নিচ থেকে নিপুণকে ডেকে যাচ্ছে অনিমা শিকদার। নিচে যেতেই অনিমা শিকদার নিপুণকে বলল, নিপুণ, সোহাইবকে একটু আদ্রকে কল করে জিজ্ঞাসা করতে বলতো আজকে আদ্র একটু তাড়াতাড়ি ফিরতে পারবে কিনা। আমি বলেছিলাম তাড়াতাড়ি ফিরার জন্য। কতদিন আমরা একসাথে ডিনার করি না বলতো। তাড়াতাড়ি আসতে বললে তার নাকি কাজ আছে। তুই একটু সোহাইবকে কল করে জিজ্ঞেস করতে বল না মা। আমি তো বলেছি আসতে, সে কি আসবে নাকি আসবে না শুধু এইটুকুই জিজ্ঞেস করতে হবে। নিপুণ সোহাইবের রুমের দিকে তাকিয়ে বলল, সোহাইব ভাই যদি এখন ধমক দেয় বড় মা? কিচ্ছু হবে না। যা তুই সোহাইবকে বল আমি বলেছি। তাহলে আর ধমক দিবে না। যা। আচ্ছা বলে নিপুণ পা বাড়ালো তার ভাইয়ের রুমের দিকে। 2 বার নক করার পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। মনে মনে বলে উঠল, না, তার ভাই তো এমন না, অফিস থেকে আদ্র ভাই দেরিতে আসলেও তার ভাই সন্ধ্যার সময় চলে আসে। কিছু না ভেবেই সে রুমে ঢুকে পড়ল। কেউ নেই। যেই পেছনে ফিরে অমনি কিছু একটার সাথে বাড়ি খেল। উফ বলে কপাল চেপে ধরল। উপরের দিকে তাকিয়ে দখল তার ভাই। চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল,
কি খাও তুমি? লোহার মতো শরীর। বাড়ি খেয়ে আমার কপাল ফেটে যাওয়ার জোগাড়। নিপুণের কথায় পাত্তা না দিয়ে সোহাইব বলতে লাগলো। আমি যাই খাই তোর মতো গাদা গাদা খাবার খাই না। তুই তো এত গদা গাদা খাবার খেয়েও হাড্ডিমন্ত্রীর খাতায় নাম লিখিয়ে রেখেছিস। আমি কি তাতে কিছু বলেছি? বলিনি তো। তাহলে তুই কেন বলছিস? বেশি প্যাচাল না পেরে আমার রুমে কেন এসেছিস সেটা বল। কোনো দরকারি কাজ না থাকলে বিদায় হয় এখান থেকে। সোহাইবের কথায় তেতে উঠল নিপুণ। এইভাবে তাকে অপমান করল। আবার খাওয়া নিয়ে খোঁটাও দিল। রাগ দমন করে নিপুণ মনেমনে বলে উঠল, না, রাগ প্রকাশ করা যাবে না। সংযত থাকতে হবে। শত হলেও বড় ভাই। তাই আস্তে করে বলল, আমি নিজে ইচ্ছায় আসিনি। এসেছি একটা দরকারে। বড়মা বলেছে আদ্র ভাইকে একটা কল দিতে। তুমি কল দিয়ে একটু জিজ্ঞাসা করবে যে আদ্র ভাই কখন আসবে। সোহাইব শান্ত চোখে বোনের দিকে তাকালো। বিরক্তিতে বলে উঠল, তুই কল দেয়, তোর কাছে মোবাইল থাকে সত্ত্বেও আমার কাছে এসেছিস কেন? তোর মোবাইল কই? নিপুণ আমতা আমতা করে বলে উঠল। আমিই কল দিতাম কিন্তু আমার মোবাইলটা ওই দিন পানিতে পড়ে স্পিকার খারাপ হয়ে গেছে। কথার আওয়াজ আসে না। গড়গড় গড়গড় করে। নাই তাই তোমার কাছে এসেছি। আর বড় মাও বলেছে তোমার কাছে যেতে। সোহাইব বলল যে, ভাইয়ের কাজের চাপ একটু বেশি। কল ধরে কি না সন্দেহ আছে। তাও দিচ্ছি বলেই কল দিয়ে দিল। রিং হচ্ছে কিন্তু ধরছে না। নিপুণ আরেকবার কল দেওয়ার জন্য তারা দিচ্ছে সোহাইবকে। এবারেও রিং হলো কিন্তু ধরল না। বাধ্য হয়ে নিপুণ চলে গেল নিজের ঘরে। যাওয়ার আগে বড় মাকে বলে গেল, তোমার ছেলে কল ধরেনি। ঘরে গিয়ে দরজা আটকে হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল। না, আজকে পড়া হবে না। অপরদিকে কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল দেখে মুচকি হাসল সোহাইব। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 4। সাবিকুননাহার নিপুণ। সোহাইব মুচকি হেসে কল রিসিভ করতেই অপর পাশ থেকে কথা ভেসে এলো। তোর বোন আমার টেস্ট নিচ্ছিল রে সোহাইব। অনেক চালাক হয়ে গেছে তোর বোন। বলেই একটু পিছলে হাসল আদ্র। ভাই, তুমি তো তোফাইলকে নিয়ে গেছিলা তাই না? ব্যাটা কি মুখ খুলেছে? কিছু বলেছে কি? কথার্স বলে থামল সোহাইব। আরে তেমন কিছু না, তোফাইলের পেট থেকে আগাগোড়া সব বের করেছি আমি। ও খারাপ ছেলে নয় সোহাইব। তবে একটা ভুল করেছে ও, কথাটা বলে একটু থামল আদ্র, ফের বলে উঠল। সোহাইব, তোর বোনকে তোফাইল প্রপোজ করেছিল? কথাটা বলার সময় নিঃশ্বাসটা একটু ভারী হয়ে এলো কি? মনে হয়। সোহাইব মনোযোগ দিয়ে কথা শুনছে, তোফাইলের উপর ভীষণ রাগ হচ্ছে তার। বোনটা তো এক নাম্বারের গাধা। তোফাইলের সাথে ফুচকা খেতে যাওয়ার কি ছিল? তাহলে কি ফুচকা খেতে গিয়ে নিপুণকে প্রপোজ করেছে তোফাইল? আর কিছু ভাবতে পারল না সে। কণ্ঠ খাদে নামিয়ে আদ্রকে জিজ্ঞেস করল, নিপুণ কি বলেছে? রাজি হয়ে গেছে নাকি? আদ্র বোধহয় একটু বিরক্ত হলো সোহাইবের কথায়। মুখ থেকে চসূচক শব্দ বের করে বলে উঠল, এই তুই তোর বোনকে চিনিস? তুই জানিস না নিপু কেমন? গত 2টা বছর হন্যে হয়ে আমার পিছনে পড়ে আছে, আমি ওকে পাত্তা দিচ্ছি না তাও। আর ও কি না তোফাইলের প্রপোজ একসেপ্ট করবে? তুই এটা ভাবতেও পারলি? সোহাইব আদ্রের কথা শুনছিল, হঠাৎ করেই বলে উঠল, এসব কথা বাদ দাও ভাই, নিপুণ কি বলল সেটা বলো। আদ্র বোধহয় আরেকটু বিরক্ত হল। সে জানে সোহাইবের ধৈর্য একটু কম, সব কাজে তাড়াহুড়া করে। মুখ দিয়ে আবার সেই বিরক্তিকর শব্দটি বের করে বলল, এত অধৈর্য হলে তোকে কি ভাবে বলবো সোহাইব? কোনো কথা শোনার জন্য তো মানুষের একটু ধৈর্য প্রয়োজন হয়, তোর সে ধৈর্যটা কি আছে? সোহাইব 2টা বড় বড় নিঃশ্বাস নিল। তারপর শান্ত গলায় বলল, আচ্ছা শুনছি বলো। আদ্র সোহাইবের কথায় আর দ্বিরুক্তি করল না। তোর বোনকে তোফাইল প্রপোজ করেছিল, কিন্তু তোর বোন তোফাইলকে সোজা না করে দেয়। আর বলেছে তার সাথে নাকি তার আদ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে। সব থেকে বড় কথা, তোর বোন নাকি সেদিন আমার পাঠানো লোককে দেখেই তোফাইলের সাথে ফুচকা খেতে গিয়েছিল যাতে আমাকে জেলাস করারে পারে। একটু মুচকি হেসে আদ্র বলল, ভাবতে পারছিস তোর বোন কি লেভেলের চালাক হচ্ছে? আমার পাঠানো লোককে দেখেই চিনে ফেলেছে। আবার আমাকে জেলাস করানোর জন্য এত কিছুও করেছে।
সোহাইব তখন নিজেকে বাহবা দিতে দিতে বলে উঠল, দেখতে হবে তো এটা কার বোন, বুদ্ধি কি আর ঘটে কম আছে? আমার মতোই হয়েছে বুদ্ধি, বলেই হেসে দেয় সে। অপর পাশ থেকে আদ্র হাসল কি না তা বুঝতে পারল না সোহাইব। তখনই ফোনের ওই পাশ থেকে আদ্রের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তা তুই কি কারণে আমাকে 2 বার কল দিয়েছিলি? কোনো বিশেষ কারণ আছে কি? সোহাইব যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, এই তো এখন কত সুন্দর করে কথা বলল, হঠাৎ করে আবার কি হয়ে গেল? কি রে বল, চুপ করে আছিস কেন? আসলে ভাই নিপুণ কল দিতে এসেছিল। বড় মা নাকি বলেছিল তুমি তাড়াতাড়ি আসার জন্য। এর বেশি আমি কিচ্ছু জানি না। অপর পাশ থেকে কোনো আওয়াজ এলো না। কল কেটে দিল কি? হ্যাঁ, কেটেই দিয়েছে। সোহাইব কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থেকে তা চার্জে পড়ে দিল। তার ভাইকে বুঝা বড়ই দায়। অফিসের কিছু ফাইল নিয়ে বসল সে। এগুলো শেষ করে তবেই উঠবে। কোনো ক্রমেই না। নিজের ঘরে হাত পা মেলে শুয়ে আছে নিপুণ। আজ পড়া লেখা সব চাঙ্গে। কিছু ভালো লাগছে না তার। আদ্র ভাই কি তাকে ভালোবাসে নাকি বাসে না এই চিন্তায় তার পড়ালেখা, খাওয়া দাওয়া সব আসমানে উঠে গেছে। উফ, আর ভাবতে পারছি না। মাথাটা ফেটে যাচ্ছে। পাগল হয়ে যাব আমি, এই বলে শোয়া থেকে উঠে বসল নিপুণ। কলেজ থেকে এসে তোফাইলের নাম্বারেও কল দিয়েছিল নিপুণ। প্রথমে কল ধরেনি, পরের বার ধরেছে কিন্তু কথার আওয়াজ আসেনি। 5 মিনিট ধরে সেই বকবক করেছে, তারপর ঠুস করে কেটে দিল। আর কলই ঢুকেনি তোফাইলের নাম্বারে। উফ, এই এক ব্যাটাকে ভালোবেসে তার জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে। কিন্তু সে ব্যাটা তো তাকে পাত্তাই দিচ্ছে না। নিজের মনে বিড়বিড় করতে থাকে নিপুণ। আপনি এত সুন্দর হলেন কেন আদ্র ভাই? একটু কম সুন্দর হলে তো আমি আর আপনার প্রেমে পড়তাম না। সুন্দর হলেন তো হলেন, আমার বড় আব্বুর ছেলে হয়েই আপনাকে জন্ম নিতে হলো। নিপুণ ডুব দিল তার কল্পনায়। দেশে আসার পর যখন প্রথম আদ্র ভাইকে দেখেছিল তখনই আদ্র ভাইকে মনে ধরেছে এই সর্ষির বেশি লম্বা ছেলে নিপুণের বরাবর অপছন্দের। কিন্তু আদ্র ভাই যেন সে দিক থেকে পারফেক্ট। 5 ফুট 8 বা 9 হবে উচ্চতা। শ্যাম বর্ণের গায়ের রং। বাবরি চুল। কালচে আর গোলাপির সংমিশ্রণের ঠোঁট। চোখগুলো যেন নেকড়ের মতো। ধারালো চোয়াল। কথা বলার স্টাইল। সব কিছু যেন পারফেক্ট। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আদ্র ভাইয়ের গায়ের পারফিউম এর ঘ্রাণ। যে মেয়ের পাশে দিয়ে যাবে সে যেন মাতাল হয়ে যাবে এই ঘ্রাণে। তাই তো সে লুকিয়ে চুরিয়ে পারফিউমের নামটা জেনেছিল। কিনবে বলে ঠিকও করেছিল, যেই না দাম শুনেছে কিনা তো দূর, এটা সে স্বপ্নেও আনতে চায় না। তার মনে আছে আদ্রের ঘরে গিয়ে পারফিউমের বোতলের ছবি তুলে এনেছিল। ঘরে এসে দরজা ভিড়িয়ে মোবাইল নিয়ে সোজা গুগলে চলে গিয়েছিল। গোটা গোটা অক্ষরে লিখেছিল, স্ট্রং উইথ ইউ অ্যাবসলিউটলি প্রাইস। যখন সে প্রাইস দেখল তার মাথা ঘুরে যাওয়ার উপায় হয়েছিল। 18,000 টাকা। লাইক সিরিয়াসলি? এত দামি পারফিউম কে ব্যবহার করে? আর জীবনেও এই পারফিউম এর নাম নেয়নি সে। আদ্র ভাইয়ের কাছে গিয়ে দিতে চায়নি কোনো সময় যে রাগ। যদি ধমক মেরে দেয়। ভাবনার মধ্যে জল পড়ল, কর্কশ কণ্ঠে মোবাইলটা বেজে চলেছে তার। কিছুটা বিরক্ত হলো সে। কেটে গেল প্রথমে মোবাইলটা। টেবিলের উপরে রেখে এসেছে মোবাইল। খাট থেকে নামতে ইচ্ছে করছে না। আবার বাজছে মোবাইল। উফ, বিরক্তিকর বলে খাট থেকে নেমে যেই মোবাইলটা হাতে নিল অমনি মোবাইলের স্ক্রিনে নাম্বারটা দেখে তার পেট মোচড় দিয়ে উঠল। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 5। সাবিকুন নাহারো নিপুণ। হ্যাঁ, আদ্র কল করেছে। হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে নিপুণের। কাপা কাপা হাতে কল রিসিভ করতেই ধমকে উঠল আদ্র। কোথায় থাকিস রে তুই নিপু? কল করলে ধরতে পারিস না। মোবাইল তো ঠিকই হাতে নিয়ে বসে আছিস। কল রিসিভ করলে কি তোর হাত খসে যাবে? নিপুণ ঘামছে। পেটের মধ্যে গুড়গুড় করছে। কি বলবে সে? আসলে আদ্র ভাই মোবাইলটা হাতে ছিল না। আদ্র চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। নিপুণকে খোঁচা মেরে বলল, তা তোর নাকি কার সাথে বিয়ে ঠিক হয়ে আছে? শেষ, সব শেষ। পেটের মধ্যে যেন আরেকটু মোচড় দিয়ে উঠল নিপুণের। কি বলবে এই কথার সাপেক্ষে কি কোনো কথা বলা যায়? কি রে, চুপ করে আছিস কেন? বোবা হয়ে গেলি নাকি? নিপুণ তখনও চুপ।
মিনমিনিয়ে বলল আদ্র, ভাই আমার পেটে ব্যথা করছে, মনে হয় ওয়াশরুমে যেতে হবে। বলেই কলটা কেটে দিল। উফ, এবার যেন একটু শান্তি। রাতের খাবার সবাই একসাথেই খায়। বেশিরভাগ সময় আদ্র থাকে না। খাবারের পাট চুকিয়ে সবাই যে যার রুমে চলে গেছে। যাওয়ার আগে টেবিলে আদ্রের খাবার ঢাকনা দিয়ে রেখে গেছে। সে এসে নিজে নিজে খেয়ে গুছিয়ে রাখবে। নিপুণ চলে গেছে তার রুমে। দরজাটা ভিড়িয়ে দিল। ঘুমানোর সময় কখনো দরজা লাগায় না সে। ভূতে প্রচুর ভয় তার। আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। রাত তখন প্রায় 12টা। আদ্র এসেছে। ঘরে ঢুকার সময় দেখতে পেল টেবিলে খাবার রাখা। চলে গেল নিজের রুমে। আগে ফ্রেশ হবে, পরে খাবার। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে এলো। আদ্র একা একা খাবার খাচ্ছে। একা একা আর কত? একা একা খেতে ভালো লাগছে না। নিপুণ থাকলে ভালো হতো বোধ হয়। নিপুণের কথা মাথায় আসতেই এক চিলতে হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। খাবার শেষ করে সব গুছিয়ে উপরে গেল। বাড়ির বড়রা সবাই নিচতলায় থাকে। দুতলার বাম দিকের ঘরে থাকে আদ্র। ডান দিকে 2টি কক্ষ। প্রথমটি থাকে সোহাইব, পরেরটিতে থাকে নিপুণ। উপরে উঠে আদ্র নিজের রুমে না গিয়ে ডান দিকের শেষ কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ভিড়ানো। আস্তে করে ঢুকে পড়ল সেই কক্ষে। নিপুণ ঘুমাচ্ছে। কাঁথাটা গায়ে নেই। একটা পা ঝুলে আছে, আরেকটা পা খাটে। মুখটা কিঞ্চিত ফাঁক হয়ে আছে। আদ্র একটু হাসল। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমাচ্ছ ঘুমকুমারী। ঘুমাও। যে দিন তুমি আমার হবে সে দিন থেকে তোমার ঘুম আমি নিষিদ্ধ করব। মুচকি হাসল আদ্র। পাটা খাটে তুলে দিয়ে কাঁথাটা টেনে দিল বুক পর্যন্ত। মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলো নিপুণের কক্ষ থেকে। তারপর চলে গেল নিজের কক্ষে। ঘুমানো প্রয়োজন। আজ শুক্রবার। সবাই একসাথে নাস্তা করবে আজ। সকাল সকাল শিকদার বাড়ির 3 বউ মিলে নাস্তা তৈরি করতে ব্যস্ত। একজন পরোটা বানিয়ে হটপটে ঢুকাচ্ছন তো আরেকজন সবজি রেডি করছেন। অনিমা শিকদার চা বসিয়েছেন। তার চা এই বাড়িতে ফেমাস। নিপুণ ঘুম থেকে উঠেই সবার পেছনে লেগেছে। রান্নাঘরে এসে বকবক করে চলেছে। তার মা আখি শিকদার তার উপর বিরক্ত। তুই চুপ করবি নিপুণ। কেমন করে আমি এই মেয়েকে পেটে ধরলাম। এত বাচাল তুই হলি কি করে? শান্তিতে নাস্তাটা তৈরি করতে দে আমাদের। চুপসে গেল নিপুণের মুখ খানা। একটু থেমে অনিমা শিকদারের মুখের পানে চাইল। আস্তে আস্তে গিয়ে অনিমা শিকদারকে জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাদের বিরক্ত করছি বড় মা? না মা, মোটেই না। আমার তো তোর কথা শুনতে ভালো লাগছে। যা এখন যা, সবাইকে ঘুম থেকে উঠা। বলেই অনিমা শিকদার চা বানানোতে মনোযোগ দিলেন। সবাই তো উঠে গেছে বড় মা। শুধু আদ্র ভাই উঠেনি। তো যা আদ্রকে জাগিয়ে দেয়। নিপুণ যেন একটু খুশি হলো। তাকে আর এখানে পায় কে? এক দৌড়ে চলে গেল আদ্রের রুমের সামনে। প্রথমে নক করল, কোনো সাড়া শব্দ এলো না। আস্তে আস্তে দরজা ঠেলে ঢুকে পড়ল আদ্রের রুমে। বিছানায় খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে আদ্র। গায়ে কম্বল নেই। একটা হাফ প্যান্ট পরনে। হাঁটুর নিচের অংশ দেখা যাচ্ছে। এক রাশ লজ্জা ঘিরে ধরল নিপুণকে। এভাবে কেউ ঘুমায়? অর্ধেক উলঙ্গ হয়ে সামনে এগিয়ে গেল সে। যত সামনে যাচ্ছে ততই বুকের এক পাশের যন্ত্রটা দ্রিপ দ্রিপ আওয়ার করেছে। এগিয়ে যেতে যেতে একদম আদ্রের সামনে চলে এসেছে। তখনই নজর গেল আদ্রে পিঠে। শুকনো ঢোক গিলল নিপুণ। আদ্র ভাইয়ের পিঠের জন্ম দাগটা কি আকর্ষণীয়। একদম কালো নয় দাগটা। নীলের মধ্যে লালেরও একটা আভাস আছে। একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তার। যেই না জন্ম দাগটাতে তে স্পর্শ করবে ঠিক তখনই আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 6। সাবিকুননাহার নিপুণ। যেই না নিপুণ আদ্রের পিঠের জন্ম দাগটাতে স্পর্শ করল ঠিক তখনই আদ্র নিপুণের হাতটা মুচড়ে ধরল। কলিজার পানি শুকিয়ে গেল নিপুণের। এবার কি হবে? আদ্র কি তাকে থাপ্পড় মারবে? সূক্ষ্ম চোখে আদ্র তাকিয়ে আছে। দৃষ্টি একদম স্থির। ঘুমের গলায় প্রশ্ন করল, তুই আমার ঘরে কেন এসেছিস? মোচড়া মুছড়ি শুরু করেছে নিপুণ। আদ্র ভাই ছাড়ুন। আমি হাতে বেশি ব্যথা পাচ্ছি।
কথাটা বোধহয় আদ্র কানে নিল না। আরেকটু জোরে চেপে ধরল হাতটা। চোখ টলমল করছে নিপুণের। এখনই কেঁদে দিবে। কাঁদো কাঁদো হয়ে আকুতি মিনতি করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। আদ্র সেদিকে পাত্তা দিল না। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগে আমার প্রশ্নের উত্তর দেয়। আমার অনুমতি ছাড়া তুই আমার ঘরে কেন এসেছিস? নিপুণ কিছু বলছে না, শুধু ব্যথার চোটে চোখের জল ফেলছে। নিপুণ এমন কাণ্ডে বেশ বিরক্ত হলো আদ্র। মুখ দিয়ে সূচক আয়াজ করল, কি হলো বল, কেন এসেছিস তুই এই ঘরে? নিপুণ ফুফিয়ে বলে উঠল, আর আসবো না আদ্র ভাই। সত্যি বলছি আর আসবো না। বড় মা পাঠিয়েছিল তাই এসেছি। আপনাকে জাগিয়ে দিতে বলেছিল। সত্যি বলছি ছেড়ে দিন। আমি ব্যথা পাচ্ছি। আলগা হলো আদ্রের হাত। কিছু বলতে উদ্যত হলেই এক ছুট দেয় নিপুণ। সোজা খাবার টেবিলের কাছে এসেই থামে। নিপুণকে দৌড়াতে দেখে অনিমা শিকদার বলেন, কি রে তুই দৌড়াচ্ছিস কেন? তোকে না পাঠালাম আদ্রকে জাগিয়ে দিতে? দেখগে ভাইয়ের রুমে গিয়ে কি অঘটন ঘটিয়েছে, তাই ভাই তাড়া করেছে। বলতে বলতে নিচে নামল সোহাইব। এসেই নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। যে যার কাজে মন দিল। ছোটদের কথায় তাদের কোনো কাজ নেই। নিপুণ কৌশলে ভাইয়ের কাছে গিয়ে প্লেটে পরোটা সবজি তুলে দিতে লাগল। সোহাইব মুচকি হাসল। শুক্রবারে এটা নিপুণের ডিউটি। সোহাইবের নাস্তা বেড়ে দেয়। ঘর পরিষ্কার করে দেয়। বিনিময়ে কচকচে 200 টাকা হাতিয়ে নেয় সোহাইব থেকে। সোহাইবকে নাস্তা বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ল নিপুণ। আস্তে আস্তে সবাই নাস্তার টেবিলে এসে পড়ল। নিপুণের সামনের চেয়ারটা এখনো ফাঁকা। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নিপুণ আর চোখে বারে বারে সিঁড়ির দিকে তাকাচ্ছে। হঠাৎ নিপুণের মুখটা হা হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে আদ্র নামছে। কি সুন্দর লাগছে আদ্র ভাইকে। ব্রাউন কালারের একটা জগার্স আর কালো শার্ট। আহা কি সেই রূপ। আচ্ছা আদ্র ভাই কি জানে তার এই রূপে বারে বারে হারায় নিপুণ। চেয়ার টান দেওয়াতে নিপুণের ধ্যান ভঙ্গ হল। আদ্র এতক্ষণে তার চেয়ারে বসে পড়েছে। আখি শিকদার তার নাস্তার প্লেট রেডি করে দিচ্ছে। তখনই নিপুণ বলল, মা আমাকে একটু সবজি দাও। পারবো না। নিজে নিয়ে খা। হাত নেই তোর, নিতে পারিস না তুই। অপমানে নিপুণের মুখে অন্ধকার নেমে আসলো। কই আদ্র ভাইকে তো কি সুন্দর করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে তার মা। হুহো এমন একদিন আসবে সবাই আমাকে সেধে সেধে খাওয়াবে। ও কি কথা বলছিস তুই আখি? মেয়েটা তোর কাছে তরকারি চাইলো, তুই এমন করে কেন বলছিস? নে মা আমি তোকে দিয়ে দিচ্ছি। বলেই নিপুণের দিকে গেল অনিমা শিকদার। তরকারি বেড়ে দিয়ে জুবায়ের শিকদারের পাশে গিয়ে দাঁড়ালেন। জুবায়ের শিকদার তার ছেলের পানে চাইলেন। নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আদ্র। চারপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই আদ্রের। অথচ তিনি জানেন, তার ছেলে সব পর্যবেক্ষণ করছে। আদ্রকে তিনি হাড়ে হাড়ে চিনেন। সেই 8 বছর আগের কথা ভেবেই তিনি সবার অগোচরে ঢোক গিললেন। কি ভয়ঙ্কর। আদ্র খাবার খাওয়া থামিয়ে সবার দিকে এক নজর তাকালেন। জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে ছোট চাচ্চু। জওবায়ের শিকদার চমকে উঠল। না জানি কি বলে উঠে ছেলেটা। আমতা আমতা করে বললেন, কথা পরে হবে, আগে খাওয়া শেষ করো। আদ্র তার বাবার দিকে এক পলক চাইল। পরপরই জুনায়েদ শিকদার এর দিকে তাকিয়ে বলল, ছোট চাচ্চু নিপুণের ব্যাপারে। খাওয়া বন্ধ হয়ে গেল জুবায়ের শিকদার ও নিপুণের। নিপুণ খাওয়া থামিয়ে সবার দিকে তাকালো। সবাই আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। অকপটে নিপুণ বলে উঠে, আমি কিছু করিনি, সত্যি বলছি। পরক্ষণে আদ্র বলে উঠে, সারা দিন শুয়ে বসে থাকিস, আড্ডা দিস। কিছু করবি কখন? পড়ালেখাটাও তো ঠিক মতো করিস না। আদ্র থামল, আবার বলে উঠল, ছোট চাচ্চু, আমার মনে হয় নিপুণের পড়ালেখার ব্যাপারে তোমাদের আরও সতর্ক হওয়া উচিত। এই বছরটাই আছে প্রস্তুতি নেওয়ার জন্য। এইচএসসিতে জিপিএ 5 পাওয়া কিন্তু খুব টাফ। জুবায়ের শিকদার শান্তির নিঃশ্বাস ছাড়ল। সে যা ভাবছিল তা বলেনি। জুনায়েদ শিকদার বলল, আমিও কিছু দিন ধরে এটা লক্ষ্য করছি। চাচ্ছিলাম একটা টিউটর দিতে। যা ইচ্ছে দিতে পারো। পড়ালেখা নিজের কাছে। নিপুণকেও চেষ্টা করতে হবে। থামল আদ্র।
সবাই খাওয়া শেষ করল। নিপুণ অনেকক্ষণ আগে চলে গেছে ঘরে। জুনায়েদ শিকদার নিজের রুমে গেছে। কিছু মেডিসিন নিতে হবে তার। জুবায়ের শিকদার বাগানে চেয়ারে বসে আছে। আদ্র বাগানে আসলো, চলে গেল তার বাবার কাছে। সোজা হয়ে দাঁড়ালো আদ্র। জুবায়ের শিকদার একবার তাকালো তার ছেলের দিকে। আদ্র একটু মুচকি হাসল। মুখটা একটু সামনে নিয়ে বলল, ভয় নেই। তুমি যেটা ভাবছিলে সেটা বলিনি। তবে খুব শীঘ্রই বলবো। ক্রূর হাসল আদ্র। চলে গেল নিজের গন্তব্যে। কেসে উঠল জুবায়ের শিকদার। মনে মনে বলল, এক নির্লজ্জের জন্ম দিয়েছি আমি। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ ৭। সাবিকুন নিপুণ। বেলা গড়িয়ে ধরণীতে সন্ধ্যা নামল। আজ চট্টগ্রাম থেকে বাড়ি ফিরলেন জয়নাল শিকদার। ব্যবসার কাজে তাকেই চট্টগ্রাম যেতে হয়েছিল। জয়নাল শিকদার বাড়িতে আসার সাথে সাথে হই হুল্লোড় পড়ে গেছে। বাড়িতে এসেই তিনি তার ছেলে মেয়ে, ভাইঝি, ভাইপোদের হাঁক ডাক শুরু করলেন। ইভান, ইভা, নিপুণ দৌড়ে এসেছে। আদ্র আর সোহাইব বাড়িতে নেই। শুক্রবার কি না, কোথায় গেছে আড্ডা দিতে। জয়নাল শিকদার গিফটের প্যাকেটগুলা এক এক করে দিচ্ছে। জেসমিন শিকদার একটু আগে শরবত দিয়ে গেছে তাকে। জয়নাল শিকদার চলে গেছে তার ঘরে। তার একটু বিশ্রামের প্রয়োজন। অনেক খানা পথ জার্নি করে এসেছে। ইভান আর ইভার গিফট একই রকম আনে জয়নাল শিকদার। না হলে তার দুই ছেলে মেয়ে কামড়াকামড়ি করে। ইভান ও ইভা তাদের গিফট বক্স খুল ফেলেছে। দুইজনের একই রকম গিফট। দুইটা ডফিনের টেডি। দুইজনই তাদের টেডি নিয়ে চলে গেছে নিজেদের রুমে। যে যার রুমে চলে গেছে। নিপুণ এখনো ড্রয়িং রুমে বসে আছে তার গিফট বক্স হাতে নিয়ে। বক্সটা সোফার উপরে রেখে রান্না ঘরে গিয়ে ছুরি নিয়ে এলো। সোফায় বসে তার বক্সটা খুলতে লাগলো। বক্স খুলতেই বেরিয়ে এলো একটা খরগোশের টেডি। টেডিটা হাতে নিয়ে নিপুণ একগাল হেসে ওঠে। তার কাকাই কি সুন্দর গিফট এনেছে তার জন্য। ওয়াও বলে একটা চুমু খেলো টেডিটার ঠোঁটে। দৌড়ে চলে গেল নিজের রুমে। বেচারি হয়তো জানলও না তাকে এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল দরজায় দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ। নিজের রুমে এসে খাটের এক কোনায় টেডিটা সাজিয়ে রাখল নিপুণ। তারপর চলে গেল পড়ার টেবিলে। আজকে একটু পড়তে হবে। অনেক পড়া জমে আছে। সবগুলো শেষ করে তবেই নতুন পড়া ধরতে হবে। রাত সকাল 9:30 আখি শিকদার এসেছেন নিপুণকে খাওয়ার জন্য ডাকতেন। সন্ধ্যা থেকে নিপুণ পড়েছে এতেই তিনি খুশি। সকাল 9:30 বেজে গেছে, খাবার খেতে আয় বলে থামলেন আখি শিকদার। নিপুণ আসছি বলে বই খাতা গুছাতে লাগলেন। আখি শিকদার চলে গেছে নিচে। সবাই একসাথে খেতে বসেছে। আজকে শিকদার বাড়ির সবাই উপস্থিত টেবিলে। সবাই বসেছে খেতে, পরিবেশন করেছে শিকদার বাড়ির 3 বউ। খাওয়ার মাঝে মাঝে ব্যবসা নিয়ে কথা চলল। হঠাৎ জুনায়েদ শিকদার নিপুণের দিকে তাকিয়ে বললেন, কাল থেকে তোমার প্রাইভেট টিউটর আসবে। সন্ধ্যায় আসবে আমি বলে রেখেছি। তুমিও প্রস্তুতি নিয়ে রেখো। নিপুণ ঘাড় কাত করে আচ্ছা বলল। তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেল। কপালে ভাঁজ পড়ল শুধু একজনের। তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। জুবায়ের শিকদার ও বুঝল ছেলে কি বোঝাতে চাইছে। তিনি ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে চলে গেল। আদ্র খাবার শেষ করে নিপুণের রুমে এলো, নিপুণ ওয়াশরুমে। তাই আদ্র নিপুণের খাটে বসল। বসেই চোখ গেল সেই খরগোশের টেডিটার উপর। চোখ মুখ কুঁচকে নিল সে। হাতে নিয়ে টেডিটার ঠোঁট ছুঁয়ে বলতে লাগল, তোর ভাগ্য খুবই ভালো। যা আমার পাওয়ার কথা ছিল তা তুই প্রথমে পেয়ে গেলি। কিঞ্চিত হাসল আদ্র। নিপুণ ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের খাটের উপর বসে থাকতে দেখে চমকে গেল। সে তো আর কিছু করেনি, তাহলে আবার আদ্র ভাই তার ঘরে আসলো কেন? আদ্র আওয়াজ পেতে পেছনে ফিরে তাকায়। দেখে নিপুণ আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন স্টুপিড? আদ্র ভাই আপনি এখানে? আমি তো কিছু করিনি। বলে থামল নিপুণ। যাতে কিছু না করতে পারিস সে জন্যেই আসা। কাল থেকে নাকি নতুন টিউটর আসবে, তাই সাবধান বার্তা নিয়ে এলাম। আমি যদি টিচারের মুখ থেকে কোনো ধরনের অভিযোগ শুনি তাহলে কি হবে নিশ্চয়ই বলে দিতে হবে না। ঘুমিয়ে পড়। কাল তো আবার কলেজ আছে। বলেই চলে যেতে নে আদ্র।
আদ্র 2 কদম যেতেই পেছনে থেকে নিপুণ ডেকে ওঠে, আদ্র ভাই। পা জোড়া থেমে যায় আদ্রের। পেছনে না ফিরেই বলে, কি হয়েছে? আপনি মনে হয় ভুল করে আমার টেডিটা নিয়ে যাচ্ছেন, ভীতু গলায় বলল নিপুণ। আদ্র একবার নিজের হাতের দিকে তাকালো, নিপুণের দিকে ফিরে বলল, ভুলে নয়, এটা আমার পছন্দ হয়েছে তাই নিয়ে যাচ্ছি। তোর কোনো সমস্যা? বলেই নিপুণের উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে বেরিয়ে গেল নিপুণের কক্ষ থেকে। নিপুণ শুধু তাজ্জব নয়নে তাকিয়ে থাকল সেদিকে। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 8। সাবিকুননাহার নিপুণ। আজ সবার কাজ আছে, অফিস যাবে সবাই। তাই সকাল সকাল শিকদার বাড়ির বউরা নাস্তা রেডি করতে উঠে পড়ে লেগেছে। সবাই নাস্তার টেবিলে এসে পড়েছে। কেউ বা অধিক তারায় হাঁক ডাক করছে। এক দিক দিয়ে কেউ পরোটা ভাজাছে, অপর দিক দিয়ে কেউ টেবিলে পরিবেশন করে দিচ্ছে। নিপুণ ও সোহাইব নাস্তার টেবিলে রেডি হয়েই নেমেছে তারা। খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। নিপুণ খাওয়ার মাঝে মাঝে সিঁড়ির দিকে তাকাচ্ছে, আদ্র এখনো নামছে না। আজকে কি তাহলে আদ্রের মুখ না দেখেই কলেজ চলে যেতে হবে তাকে? অনিমা শিকদার নিপুণের প্লেটে আরেকটি পরোটা তুলে দিল। নিপুণ কিছু বলল না। পরোটাটা মুখে তুলেই একবার সিঁড়ির দিকে তাকালো। তৎক্ষণাৎ গলায় পরোটাটা আটকে গেল। কাশতে লাগলো সে। সোহাইব পানির গ্লাসটা আগিয়ে দিল নিপুণের দিকে। বিরক্তির সুর টানল সে। আর কত খাবি রে তুই নিপুণ? অলরেডি 3টে পরোটা খেয়ে ফেলেছিস। সোহাইবের কথায় কষ্ট পেল নিপুণ। তার নিজের ভাই তাকে খাওয়ার খোটা দিল আজকে। হায় হায়, তাকেও এ দিন দেখতে হলো। মাত্র 3টা পরোটাই তো খেয়েছে, তার জন্য এমন করে বলতে হবে? খাওয়ার গতি কমে গেল তার। আহা, কি হচ্ছে কি? নিপুণ খেয়েছে তো তোমার কি? এমন ধরনের মজা ওর সাথে আর করবে না। রাগ দেখিয়ে বললেন জুনায়েদ শিকদার। তার সাথে তাল মিলালো আখি শিকদার। বাড়ির কেউই বাদ গেল না সোহাইবকে কথা শোনাতে। সোহাইব একবার আদ্রের দিকে তাকালো। সে আগে থেকেই সোহাইবের দিকে তাকিয়ে আছে। শান্ত চোখ, শান্ত মুখ। এটাই ভয় লাগে সোহাইবের। শুকনো ঢোক গিলল সে। নিজের প্লেটের থেকে পরোটাটা তুলে নিপুণের প্লেটে দিয়ে পিছলে হাসল সে। বলল, আমি তো শুধু একটু মজা করছিলাম, তোমরা তো দেখি সবাই সিরিয়াস হয়ে গেছো। জুনায়েদ শিকদার বলল, মজা ঠিক আছে, কিন্তু খাওয়া নিয়ে মজা আর করবে না। তুমি যথেষ্ট বড় হয়েছ। সোহাইব। সোহাইব ও বাধ্য ছেলের মতো মাথা নাড়াল। জুবায়ের শিকদার হঠাৎ করে বলে উঠল, তুমি তো অফিসের কাজে আজকে সিলেট যাবে। তা কখন রওনা দিবে? সোহাইব পানি খাচ্ছিল। পানির গ্লাসটা নিচে নামিয়ে সে তাকালো তার বাবার পানে। বলল, এই তো এখনই রওনা দিব। নিপুণকে কলেজ অবধি ছেড়ে দেই, তারপর আমি চলে যাব। জুনায়েদ শিকদার নাকচ করলেন তার কথাটা। বলল, নিপুণকে তোমায় পৌঁছে দিতে হবে না। তুমি আর দেরি করো না। বেলা বাড়িয়ে লাভ নেই। সিলেট তো আর পথের মাথায় না যে তুমি এক ছুটে যাবে আর আসবে। তুমি বেরিয়ে পড়ো। কথা শেষ করে তিনি আদ্রের দিকে একবার তাকালেন। গলাটা একবার ঝেড়ে নিলেন। তারপর বলল, তুমি কি ফ্রি আছো আদ্র? অফিসে যাওয়ার পথে নিপুণকে নামিয়ে দিতে পারবে কলেজে? নিপুণ যেন মনে মনে খুশি হল, কিন্তু প্রকাশ করল না। হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। কেউ কি তা দেখল? আদ্র একবার নিপুণের দিকে চাইল। তারপর জুনায়েদ শিকদার এর দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই ছোট চাচ্চু, আমি নিপুণকে পৌঁছে দিব। কথার মাঝখানে আদ্র আবার জুবায়ের শিকদার এর দিকেও তাকালো। জুবায়ের কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। একদিকে তার ভাই, আরেক দিকে তার ছেলে। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন। তার ভাই তো আর জানে না তার ছেলে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে না, মানে ভাইপো হয়ে ঢুকে মেয়ের জামাই হয়ে বের হবে। আদ্র একবার নিপুণের দিকে চাইল। তারপর বলে উঠল, তুই গিয়ে গাড়িতে উঠো, আমি আসছি। বলেই নিজের ঘরের দিকে চলে গেল। নিপুণ চলে গেল আদ্রের গাড়ির দিকে। নিপুণ দাঁড়িয়ে আছে। আদ্র আসলে একসাথে গাড়িতে উঠবে বলে। কিন্তু 5 মিনিট হয়ে গেছে আদ্রের আসার নাম নেই। বিরক্তিতে পেছনের দিকে চাইল নিপুণ। অমনি একটা বড় সর ক্রাশ খেল নিপুণ। তার এই ছোট্ট তনু মন ভূমিকম্পের মতো নড়ে উঠল।
কম্পিত হলো তার বক্ষ। হা হয়ে গেল দুইটি ঠোঁট। সকাল বেলায় একবার দেখাতে তার গলায় পরোটা আটকে গেছে। এখন তো আবার সানগ্লাস পরে এসেছে। ব্ল্যাক কালারের গুর্খা প্যান্ট, নেভি ব্লু রঙের শার্ট, শার্টের উপরে আবার ব্ল্যাক কালারের ব্লেজার। এইগুলো দেখেই তো সকালে গলায় পরোটা আটকে গিয়েছিল। এখন আবার সানগ্লাস লাগানোর দরকার ছিল? আদ্র ভাই কি তাকে এই ছোট ছোট হার্ট অ্যাটাক দিয়ে মেরে ফেলতে চাইছে নাকি? নিপুণের এই আকাশ কুসুম চিন্তার মাঝে আদ্র এসে নিপুণের চোখের সামনে তুড়ি বাজালো। কি হলো? এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? কোলে করে গাড়িতে উঠাতে হবে তোকে। শুকনো ঢোক গিলল নিপুণ। গিয়ে ছটপট গাড়িতে উঠে পড়ল। আদ্র গিয়ে ড্রাইভিং সিটে বসল। দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে আদ্র। নিপুণ চুপচাপ বসে আছে। আর চোখে বারে বারে আদ্রের দিকে তাকাচ্ছে। নিপুণ ভাবছে আদ্র ভাইকে কত সুন্দর লাগছে। ভাবতেই অবাক লাগছে এই আদ্র ভাইকেই সে ভালোবাসে। এই আদ্র ভাইই তার প্রেমিক পুরুষ। তার ভালোবাসা। মনে মনে বলে উঠল, আদ্র ভাই আমার পাশে থাকলেই হবে, আমি সব করতে পারবে। আদ্র ভাইকে ও জয় করে নিতে পারবো। হাসল নিপুণ। আনমনে বলে উঠল, আপনার উপস্থিতি এমন এক মহাকাব্যের প্রতিচ্ছবি, যা জীবনকে নিরন্তর প্রেমের ব্যথায় বেঁধে রাখে, হৃদয়ের অন্তর্গত গহীনে দহন সৃষ্টি করে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 9। সাবিকুননাহার নিপুণ। হঠাৎ করে ব্রেক কষল আদ্র। নিপুণ চকিত হল। তার ভাবনার মাঝে এক বালতি জল ফেলে দিল আদ্র। নিপুণ বিরক্তিতে চাইল আদ্রের দিকে। মুখ দিয়ে চসূচক শব্দ করে বলে উঠল, কি ব্যাপার আদ্র ভাই, হঠাৎ এভাবে ব্রেক মারলেন কেন? এক্ষুনি তো আমার মাথাটা ফেটে যেত। আদ্র এখনো চুপ। কি হলো, কথা বলছেন না কেন? আদ্রের তীক্ষ্ণ দৃষ্টি তখনও নিপুণের দিকে। হঠাৎ বলে উঠল, নাম গাড়ি থেকে। কি আজব আদ্র ভাই, আব্বু বলেছে আমাকে কলেজে দিয়ে আসতে আর আপনি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছেন। এরকম হলে আমাকে আপনি আনতে গেলেন কেন? আপনার তো দেখি কমন সেন্স আমার থেকেও কম। কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না নিপুণ, তার আগেই কানে এলো আদ্রের রামধমক। চুপ, এতক্ষণ ধরে বকে যাচ্ছিস। বেশি বুলি ফুটেছে মুখে তাই না? তাকিয়ে দেখ, তোর কলেজ এসে পড়েছি আর এখন তোর থেকে আমাকে কমন সেন্স ধার নিতে হবে দেখছি। থামল আদ্র। খুশির মুডটা নষ্ট করে দিল মাথামোটাটা। নিজেকে শান্ত রাখার জন্য লম্বা নিঃশ্বাস নিল আদ্র। চোখ বন্ধ তার। নিপুণ বাহিরে তাকালো। সত্যিই কলেজের সামনে এসেই গাড়ি থেমেছে। একবার আদ্রের দিকে তাকালো নিপুণ। না, চোখ বন্ধ করে আছে আদ্র ভাই। রেগে আছে কি? অবশ্য রেগে থাকারই কথা। অযথাই বকবক করল এতক্ষণ। কাচুমাচু করে নিপুণ বলে উঠল, সরি। আদ্র চোখ খুলে নিপুণের দিকে চাইল। নিপুণ তার দিকেই তাকিয়ে আছে। নিপুণ আবার বলতে শুরু করল, আদ্র ভাই আসলে আমি খেয়াল করিনি। কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। ভাইয়ার সাথে আসতে তো আরো দেরি হয়। তাই। তা তুই খেয়াল করবি কি করে? সারাক্ষণ তো মাথায় উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘুরতে থাকে। তাচ্ছিল্য করে বলল আদ্র। পরক্ষণেই আবার বলে উঠল, বাই দা ওয়ে তুই কবি হলি কবে? তোর যে এই গুণ আছে জানতাম না তো। শুনে ফেলল নাকি? আদ্রের দিকে চোরের মতো চাইল নিপুণ। আমতা আমতা করে বলল, না। মানে ওই আর কি। বলেই নেমে যেতে লাগল। পেছনে থেকে আদ্র হাত টেনে ধরল নিপুণের। চকিত হল নিপুণ। শান্ত কণ্ঠস্বর আদ্রের। আমি কি তোকে যেতে বলেছি? কণ্ঠে কি যেন একটা ছিল আদ্রের। নিপুণ ডানে বামে মাথা নাড়ল। অর্থাৎ না। তাহলে চলে যাচ্ছিলি কেন? আমার কথা শেষ হলে তারপর যাবি। বুঝতে পেরেছিস? নিপুণ উপর নিচে মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। আদ্র আবার বলতে শুরু করেছে, দেখ নিপুণ, তুই যথেষ্ট বড় হয়েছিস। সব কিছুই বুঝিস। সামনে তোর এইচএসসি ফাইনাল। তোর এখন উচিত এই পরীক্ষাটা নিয়ে সিরিয়াস হওয়ার। আজেবাজে চিন্তা মাথা থেকে ঝরে ফেল। তুই যা চাস তা তুইই পাবি, কেউ তা নিয়ে যেতে পারবে না। তাই আমি চাই এখন থেকে তোর মাথায় যাতে পড়া ছাড়া কিছু না ঘুরে। থামল আদ্র। নিপুণ এখনো আদ্রের দিকে তাকিয়ে আছে। সে যে কথাগুলোর অর্থ বুঝেনি এমনটা না। যথেষ্ট বুঝে নিপুণ।
কয়েক মাস পরে 19 বছরে পড়বে, এইটুকু বুঝবে না সে? খুব ভালো করে বুঝেছে আদ্র কি বলতে চাইছে। তবে একটা কথা ভেবে খুব খুশি হলো নিপুণ। আদ্রের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল নিপুণ। হাসি যেন বন্ধই হচ্ছে না, সে আজকে একটা ক্লু পেয়েছে যে আদ্র ও তাকে পছন্দ করে। মুখে হাসির রেখা টেনেই বলল, আমি আজ থেকে আরো বেশি করে পড়া লেখা করব আদ্র ভাই, কিন্তু আমি ওই জিনিসটা কি পাবো যেটা আমি মনে মনে চাই? আদ্র হাসল। সে বুঝতে পেরেছে নিপুণ কিসের কথা বলছে। হাসিটা বোধ হয় আরেকটু চড়া হলো। পাবি আদ্রের শর্টকাট জবাব। নিপুণও খুশি হলো। ওকে ডান বলে বেরিয়ে গেল গাড়ি থেকে। সাবধানে যাবেন বলে ছুটল নিজের ক্লাসরুমের দিকে। আদ্র হাসল, তাকিয়ে রইল নিপুণের দিকে যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়। তারপর সে চলে গেল নিজের অফিসে। নিপুণ ক্লাসে এসেই রূপার পাশে বসল। আজ ভীষণ খুশি লাগছে তার। কি রে, আজ এত খুশি? নিপুণ রূপার দিকে তাকিয়ে বলল, আদ্র ভাই আজকে কলেজে দিয়ে গেছে। ও, তাই আজ আমার জানেমান এত খুশি। নিপুণ এবার সিরিয়াস হয়ে বলল, দেখ রূপা, জানেমান জানেমান পড়ে করিস। স্যার এসে পড়বে ক্লাসে। আমাদের পড়ায় মনোযোগী হওয়া প্রয়োজন। বলেই পড়া রিভিজ দিতে লাগল। রূপা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই মেয়ের আজকে হলো কি? নিজেই পড়ালেখার কথা বলিছে, এত সিরিয়াস হও কবে ও? মাথা চুলকালো রূপা। সোহাইব আজকে সিলেট গিয়েছে। সেখানেরই একটি হোটেলে উঠেছে সে। ব্যবসায়ের কাজে যখন গিয়েছে 23 দিন থাকতে হবে তাকে। হোটেলের চাবি নিয়ে হাঁটছে সে। উদ্দেশ্য লিফটের কাছে যাওয়া। চতুর্থ তলায় রুম পেয়েছে। লিফট খালি একদম। সে লিফটে উঠে পড়েছে। অমনি কেউ একজন লিফটের বাটনে আবার টিপ দিয়েছে। পুরোপুরি বন্ধ হওয়ার আগে লিফটের দরজা আবার খুলে গেল। হাঁপাতে হাঁপাতে ভেতরে প্রবেশ করল একটি মেয়ে। সোহাইব একবার তার দিকে তাকালো। পরক্ষণে নজর সরিয়ে নিল। মেয়েটি আকাশী রঙের একটি সেলোয়ার কামিজ পরে আছে। সাদা ওড়না। ব্যস্ত মুখ। এলোমেলো চুল। এক হাতে ব্যাগ, অপর হাতে কফি। যেই না মেয়েটি পেছনে ফিরে তাকালো অমনি চমকে গেল সোহাইব। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 10। সাবিকুননাহার নিপুণ। যেই মেয়েটা পেছনে তাকালো অমনি থমকে গেল সোহাইব। কয়েকটি হার্টবিট মনে হয় মিস করেছে সে। চোখ দুইটা আটকে গেছে মেয়েটির দুইটি চোখে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে। হঠাৎ আওয়াজে ধ্যান ভাঙল সোহাইবের। জি, আমাকে কিছু বলছিলেন? মেয়েটি একটু হেয়ালি করে বলল, না আপনাকে না, আপনার পেছনে যে ভূতটা দাঁড়িয়ে আছে তাকে বলছিলাম। সোহাইব তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো, না কেউ নেই। পরপরই নিজের বোকামি বুঝতে পারল। আসলে আমি বুঝতে পারিনি আপনি আমাকে বলেছেন। মেয়েটি কিঞ্চিত হাসল, মুখে হাসির রেখা টেনেই বলল, আরে আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন। আমি তো আপনার সাথে মজা করেছি। বলেই কফিটা এগিয়ে দিল সোহাইবের দিকে। আপনি এটা একটু ধরুন। আমি চুলগুলো একটু বাঁধব। সোহাইব কফিটা হাতে নিল। মেয়েটি ব্যাগ থেকে একটি ক্রাঞ্চি বের করে খোপাখপ চুলগুলা বেঁধে ফেলল। ইতোমধ্যে লিফট চলে আসেছে কাঙ্ক্ষিত ফ্লোরে। মেয়েটি নেমে গেল, সাথে সোহাইবও। সোহাইব কফিটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি সোহাইব। আপনি? মেয়েটা কফি হাতে নিয়ে বলল, আমি অর্পা। সাফায়াত নূর অর্পা। সোহাইব মনে মনে কয়েকবার আওড়ালো অর্পা। অর্পা। সোহাইব হঠাৎ বলে উঠল, আমাদের পাশাপাশি রুম। দেখা হবে। এখন বিদায়। অর্পা হাসল। অবশ্যই, বলে চলে গেল নিজের রুমে। দেরি করল না সোহাইব। সেও চলে গেল তার রুমে। সামরক। বিকাল ভোর 5টা বাজে নিপুণ এসেছে কলেজ থেকে। ড্রয়িং রুমে মাকে দেখে ভাত বাড়ার কথা বলে চলে গেল। আখি শিকদার ও মেয়ের কথা মতো ভাত বাড়তে চলে গেল। আখি শিকদার ভাত বেড়ে নিপুণকে ডাকতেই নিপুণ হাজির। চমকে গেলেন আখি শিকদার। চমকায়িত কণ্ঠে জিজ্ঞাস করলেন, আজ এত তাড়াতাড়ি কি হয়েছে তোর? নিপুণ চেয়ারে বসতে বসতে বলল, আজ থেকে পড়া লেখায় সিরিয়াস হব আম্মু, বুঝলে? আখি শিকদারের অবিশ্বাস্য চাহনি। হঠাৎ বলে উঠল, এই সুমতির কারণ কি? নিপুণ ভাত মাখাতে মাখাতে বলল, আদ্র ভাই বলেছে আমি যদি এইবার HSC-তে A+ আনতে পারি তাহলে আমি যা চাই তা দিবে।
আখি শিকদার বললেন, ও তাহলে এই ব্যাপার। মনে মনে খুশি হলেন তিনি। যাই হোক, মেয়েটা পড়ালেখায় মন দিতে চাচ্ছে, এটাই বেশি। নিপুণ খেয়ে চলে গেছে নিজের রুমে। এখন একটু বিশ্রাম নিতে হবে। সন্ধ্যায় আবার নতুন টিউটর আসবে। সন্ধ্যা সকাল 7টা বাজে। নিপুণ পড়ছে। নতুন টিচার এসেছে। আদ্রও চলে আসেছে আজ তাড়াতাড়ি। আদ্র এসেই নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। উদ্দেশ্য নিপুণের ঘরে যাওয়া। যেমন ভাবনা তেমনই হলো। দোতলা থেকে চেঁচিয়ে বলল, মা, 1 কাপ কফি পাঠিয়ে দিও আমার রুমে। নিচ থেকে অনিমা শিকদার, আচ্ছা বলল। আদ্র নিপুণের ঘরের সামনে আসে দাঁড়িয়েছে। ভেতর থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসছে। দরজা নক করে বলল, আসতে পারি? নিপুণ ও রাসেল পেছনের দিকে চাইল। রাসেল বলল, জি জি, আসতে পারেন। আদ্র ভিতরে ঢুকল। একবার নিপুণের দিকে চাইল। আরেকবার রাসেলের দিকে চাইল। পরপরই বলে উঠল, আমি আদ্র, নিপুণের বড় আব্বুর ছেলে। রাসেল মুচকি হাসল। সেও বলে উঠল, জি, আমি রাসেল। আদ্র হ্যান্ডশেক করল রাসেলের সাথে। তারপর বলল, তুমি ওকে একটু বেশি করে পড়া দিবে। ও একটু বেশি ফাঁকিবাজ। পড়া পড়তেই চায় না। ওর রেজাল্ট ভালো করার দায়িত্ব তোমার। সো, বেস্ট অফ লাক। রাসেল মুচকি হেসে জি বলল, আমি চেষ্টা করব ভাইয়া। নিপুণের দিকে তাকিয়ে রাসেল বলল, ওর মেধা ভালোই, শুধু একটু বেশি করে পড়তে হবে। ওর চেষ্টা থাকলে ইনশাআল্লাহ ভালো ফলাফল আশা করা যায়। আদ্র কিছুক্ষণ কথা বলে চলে গেল নিজের রুমে। নিপুণ পড়ছে। রাত সকাল 10টা বাজে, নিপুণ এখনো পড়ছে। আখি শিকদার নিপুণের ঘরে খাবার নিয়ে আসলেন। সযত্নে খাবারগুলো খাইয়ে দিল তাকে। মেয়ের লেখাপড়া দেখ তিনি খুশি। অবশ্য সব ক্রেডিট আদ্রের। খাবার খাওয়ানো শেষ করে চলে গেলেন তিনি। রাত সকাল 11:30টা বাজে। নিপুণ সব পড়া শেষ করে খাটে বসেছে। আজ সে ক্লান্ত। সবে মাত্র জুন মাস, তাকে আরও কষ্ট করতে হবে প্রায় 8 মাস। যে করেই হোক তাকে ভালো ফলাফল করতেই হবে। না হলে আদ্র ভাইয়ের কাছে সে জিনিসটা চাইতে পারবে না। মনে মনে হাসল নিপুণ। এবার ঘুমাতে হবে বলেই বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 11। সাবিকুননাহার নিপুণ। আদ্র বসে আছে বেকনিতে। দৃষ্টি তার দূর আকাশে চাঁদের পানে। কিছু কথা ইয়াদ করে নিল। নিপুণের প্রতি ছোটবেলা থেকে আদ্রের তেমন কোনো ফিলিংস ছিল না। চাচাতো বোনের নজরেই দেখেছে। কিন্তু বিপত্তি বাধে তখন। বিদেশ যাওয়ার আগে আদ্র নিপুণের জন্য অন্য কিছু ফিল করা শুরু করে। আর মাত্র সময় আছে 1 মাস। তারপর পরই জমাতে হবে বিদেশে। এরই মধ্যে নাম না জানা অনুভূতিরা তাকে গ্রাস করে চলেছে। কিছু দিন পরে সে বুঝতে পারে তার মধ্যে নিপুণের জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে। কি নাম দেবে সে এটার? ভালোলাগা নাকি ভালোবাসা? দিন চলে যাচ্ছে, এর মধ্যে আদ্র একদমই নিপুণকে চোখে হারায়। কতবার যে ভেবে ফেলেছিল বিদেশ যাবে না, লাগবে না তর এই স্কলারশিপ। দেশে কি কোনো বিশ্ববিদ্যালয় নেই? জুবায়ের শিকদারের সাথে এই ব্যাপার নিয়ে কথা বললে তিনি আদ্রকে সোজা জানিয়ে দেন যে তাকে যেতেই হবে। আর কোনো উপায় নেই। আদ্র তখন শর্ত রাখে, সে যাবে যদি নিপুণের প্রাপ্ত বয়স হওয়ার পর তার সাথে বিয়ে দেয়। আদ্রের শর্ত শুনে তখন জুবায়ের শিকদার খুক খুক করে কেসে ওঠে। কি করবে বুঝতে পারে না। নিজের ছেলের আবদার পূরণ করার জন্য কি ভাইঝিকে বলি দিবেন। তখন জুবায়ের শিকদার ও পাল্টা শর্ত দেন আদ্রকে। যদি নিপুণ এইচএসসিতে A+ পায় তাহলেই নিপুণের জন্য হাত চাইবেন তিনি জুনায়েদ শিকদার এর কাছে, তার আগে নয়। আদ্র মেনে নে সে শর্ত। বন্ধ দরজার আড়ালে কেউ শুনতে পেল না তাদের বোঝাপড়া। এর কিছু দিন পর আদ্র পরি জমায় ইংল্যান্ড। কিন্তু তার মন পড়ে থাকে সেই ছোট্ট নিপুণের মাঝে। ইংল্যান্ড থেকে ফিরে যখন আদ্র নিপুণকে দেখল তখন আদ্র চিনতেই পারেনি নিপুণকে। কিন্তু আদ্র কি তখন জানতো এই মেয়ে তার উপর এত বড় ক্রাশ খেয়ে বসে থাকবে? সে তো ভেবেছিল ফিরে এসে নিপুণকে মানাতে হবে। হাসল আদ্র। আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আর মাত্র কয়েকটা মাস, তারপর তুই আমার। আমি তোর জন্য আর কয়েকটা মাস কষ্ট করতে পারবো।
তোর পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আর 1 মিনিটও অপেক্ষা আমার সহ্য হবে না। আমি কোনো শর্ত মানব না। ভালোবাসায় কোনো শর্ত হয় না। কুটিল হাসল আদ্র। বেলকনিতেই শুয়ে পড়ল সে। শরীরটা আর টেনে নিয়ে যেতে ইচ্ছে করছে না। সকালবেলা নিপুণ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়বে। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিপুণ মুচকি হাসল টেবিলে আদ্রকে দেখে। মনে মনে ভাবল কি ব্যাপার, মহারাজা আজ এত সকাল সকাল আমার আগেই নেমে পড়ল। চেয়ার টেনে বসে পড়ল নিপুণ। হটপট থেকে পরোটা তুলে নিল প্লেটে। অনিমা শিকদার এসে ডিম ভাজা আর চা দিয়ে গেছন। নিপুণ নিজ মনে খাবার খাচ্ছে। চারদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। জুনায়েদ শিকদারের আওয়াজে চোখ তুলে তাকালো নিপুণ। মুখের ভিতরে ঠুসে ঠুসে পরোটা ঢুকানো। গালটা ফুলে আলু হয়ে আছে। আদ্রও তাকালো জুনায়েদ শিকদারের দিকে। জুনায়েদ শিকদার গলা পরিষ্কার করে বলল, সোহাইব যত দিন না আসে তত দিন কি তুমি নিপুণকে কলেজে ছেড়ে দিতে পারবে আদ্র? আদ্র একবার নিপুণের দিকে চাইল। নিজের সামনের পানির গ্লাসটা এগিয়ে দিল নিপুণের দিকে। তারপর জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই চাচ্চু। পাশ থেকে জুবায়ের শিকদার বলে উঠল, এই কাজেও একদম ফ্রি। আদ্র তার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু বলেছ? জুবায়ের শিকদার থতমত খেয়ে গেলেন। শুনে ফেলল নাকি তার ছেলে? আমতা আমতা করে বলল, না বলছিলাম সাবধানে গাড়ি চালিয়ে যেও। আদ্র খাবার দিকে তাকিয়ে জবাব দিল, হু। খাবার শেষ করে আদ্র একবার নিপুণের দিকে তাকালো। পরপরই বলে উঠল, আমি গাড়িতে আছি, তুই খাবার শেষ করে আয়। এক মুহূর্ত দাঁড়ায়নি আদ্র। গটগট করে বেরিয়ে গেল। নিপুণ খাবার শেষ করে বেরিয়ে পড়ল। আদ্র আগেই গাড়িতে উঠে বসে আছে। নিপুণ এসে ফ্রন্ট সিটে বসে পড়ল। সিট বেল্ট লাগিয়ে সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে রইল। গাড়ি চলছে আপন গতিতে। গাড়ি চালানোর মাঝে মাঝে আদ্র পড়া নিয়ে টুকটাক কথা বলল। এই যেমন, রাসেল স্যার কেমন পড়িয়েছে? আমি পড়া বুঝেছি কিনা? ক্লাসে পড়া বুঝতে পারি কিনা? নিপুণ শুধু উত্তরে হু হু করে গেল। নিপুণ কিছু বলবে তার আগে আদ্র বলে উঠল, দেখ নিপুণ, তোকে কিন্তু যেভাবেই হোক এবার এইচএসসিতে A+ পেতেই হবে। তোর A+ এর উপর আমার জীবন মরণ নির্ভর করছে। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল নিপুণ। তার A+ পাওয়ার সাথে আদ্রের জীবন মরণের কি সম্পর্ক? হুট করে আদ্রকে প্রশ্ন করে ফেলল, আমার A+ পাওয়ার সাথে আপনার জীবন মরণের কি সম্পর্ক আদ্র ভাই? আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 12। সাবিকুননাহার নিপুণ। কি হলো আদ্র ভাই বলুন, আমার A+ পাওয়ার সাথে আপনার জীবন মরণের কি সম্পর্ক? রসিকতার সুর ধরে আদ্র বলল, আমার সম্পর্ক থাকবে না তো কি পাশের বাড়ির আক্কাস মিয়ার সম্পর্ক থাকবে? গাধা! আপনি আমাকে গাধা বললেন কেন? আমি আবার কি করলাম? যে প্রশ্নের উত্তর জানি না তা নিয়ে প্রশ্নও করতেও পারবো না? আর প্রশ্ন করলাম তো গাধা হয়ে গেলাম? আজীব! গাধাকে গাধা বলবো না তো কি বলবো? নিপুণের দিকে না তাকিয়ে জবাব দিল আদ্র। ফের বলে উঠল, পাশের বাড়ির আক্কাস মিয়া তো তোর উপর ফিদা। তোকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। তুই ফেল করলে ডাইরেক্ট আক্কাস মিয়ার সাথে তোর বিয়ে দিয়ে দিবে চাচ্চু। তাই আগে থেকে তোকে সাবধান করে রাখছি। তাছাড়া আরও একটা কারণ আছে, সেটা তোকে পরে বলবো। নিপুণ বুঝল আদ্র তার সাথে মজা করছে। তাই আর কোনো কথা বাড়ালো না। গলার আওয়াজ ছোট করে বলল, কবে বলবেন? আদ্র বোধ হয় শুনতে পেল না নিপুণের কথা, জিজ্ঞাসু দৃষ্টিতে নিপুণের দিকে তাকিয়ে বলল, কি বললি শুনতে পাইনি। নিপুণ ও আদ্রের দিকে তাকালো, চোখাচোখি হলো তাদের। নিপুণ বলে উঠল, আপনি সব সময় অর্ধেক কথা বলেন, না হয় সব সময় হেয়ালি করেন। ক্লিয়ার করে কিছুই তো বলেন না। কি কারণ সেটা এখন বলে দিলে কি হয়? এখন বলে দিলে অনেক সমস্যা। তুই পড়ালেখা সব আসমানে তুলে দিবি। হতেও পারে তুইও আসমানে উঠে গেলি। আর তাছাড়া বলবো তোর পরীক্ষার পরে। সেই সময়টুকু অপেক্ষা করতে পারবি না? কবিরা বলেছে অপেক্ষার ফল মিষ্টি হয়। নিপুণ আদ্রের কথাগুলো শুনে সন্তুষ্ট হতে পারল না। মিনমিন করে বলে উঠল, বেশি অপেক্ষা করলে ফল আবার পচে যায়। কিয়াত হাসল আদ্র। গমগমে সুরে বলে উঠল, তুই পচতে দিস না।
নিপুণ বুঝল এই ব্যাটা বলবে না, তাই আর কথা বাড়ালো না। আদ্র নিপুণকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। নিপুণ ও রূপার সাথে ক্লাসে চলে গেছে। সোহাইব একদিনে অফিসের কাজ অনেকটাই সামলে নিয়েছে। আজ একটু ঘুরতে বের হবে। চা বাগানটা একটু ঘুরে দেখবে। যদিও এর আগে অনেকবার এসেছে, তাও চা বাগানের সৌন্দর্য মনোমুগ্ধকর। বিকেল হতেই বেরিয়ে পড়ল সোহাইব। অবশেষে কাঙ্ক্ষিত স্থানে এসে থামল সে। লম্বা একটা শ্বাস টানল সোহাইব। নিজেকে প্রকৃতির মাঝে আবিষ্কার করল সে। চা বাগানের এই স্নিগ্ধ পরিবেশে হাঁটতে হাঁটতে চলে আসে একটি করে ঘরের সামনে। তার সাথে আছে তার অফিসের এক কর্মচারী। সে মূলত সিলেটেরই বাসিন্দা। নিদারুণ এক হাসির শব্দ ভেসে আসছে কুঁড়েঘরের দিক থেকে। হাসির শব্দ অনুসরণ করে সে দিকে তাকালো সোহাইব। তখনই যেন চমকে গেল সোহাইব। অর্পা! অর্পাই তো। উনি এখানে? সোহাইব ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। অর্পা সাদা রঙের চুড়িদার পরেছে। মুখে কোনো সাজসজ্জা নেই। শুধু একটু কাজল। এতেই যেন তাকে আবেদনময়ী লাগছে। সোহাইব যত সামনে যাচ্ছে ততই তার হার্টবিট ফাস্ট হচ্ছে। এই নাম না জানা অনুভূতির কি নাম দিবে সোহাইব? অর্পা! পেছনে থেকে নিজের নামের শব্দ হওয়ায় ঘুরে দাঁড়ায় অর্পা। সোহাইবকে দেখে সেও চমকে যায়। ব্ল্যাক কালারের একটি ডেনিম প্যান্ট আর গ্রে কালারের একটি শার্ট পরেছে সোহাইব। থমকালো অর্পা। মনে মনে বলে উঠল এই লোকটাকে প্রথম দিনের থেকে আলাদা লাগছে। আপনি এখানে? সোহাইবের কথায় ধ্যান ভাঙল অর্পার। আমতা আমতা করে বলল বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। আপনি এখানে? সোহাইব এতক্ষণ অর্পার বন্ধুদের দিকে খেয়াল না করলেও এবার চোখ গেল তাদের দিকে। সবার দিকে তাকিয়ে হ্যালো বলল সে। তারপর আবার অর্পার দিকে তাকিয়ে বলল আমিও ঘুরতে এসেছি। আসলে কাল চলে যাব, তাই ভাবলাম ঘুরে যাই। অর্পা কিছু বলল না, শুধু হু হা করল। এদিক দিয়ে অর্পার এক বন্ধু হাত বাড়িয়ে বলে উঠল, ভাইয়া আমি প্রিয়া। আপনি কি সিলেটে ঘুরতে এসেছেন? সোহাইব প্রিয়ার হাতে হাত মেলালো। প্রিয়ার দিকে তাকিতে বলল আমি সোহাইব। হাত ছেড়ে দিল সে। পরপরই বলে উঠল আমি সিলেট ঘুরতে আসিনি। আসলে আমাদের কোম্পানির একটা শাখা আছে সিলেট, সেটার মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেগুলোই দেখাশোনা করার জন্য এসেছিলাম। পরপরই আবার বলে উঠল, তোমরা এনজয় করো। বন্ধুরা মিলে ঘুরতে এসেছ। তারপর অর্পার দিকে তাকিয়ে বলল, আপনিও এনজয় করুন আপনার বন্ধুদের সাথে। পরে কোনো দিন দেখা হবে। কেন যেন অর্পার ইচ্ছে করল সোহাইবকে বলতে আপনি আমাদের সাথে থাকুন। কিন্তু গলা দিয়ে শব্দগুলো বের হয়ে আসতে চাইল না। চলে গেল সোহাইব। পেছনে থেকে টলমলে এক জোড়া চোখ চেয়ে রইল সেদিকে। গোপনে সে চোখের পানি মুছে নিল সে। এই অনুভূতি কিসের? এত পুড়ছে কেন তার মন? একদিনের সাক্ষাৎ কি কারো মন এত জ্বলে? তাহলে এ যন্ত্রণ কিসের? আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 13। সাবিকুননাহার নিপুণ। সময় প্রবাহমান। তার অনন্ত ধারা বজায় রেখে এগিয়ে চলেছে অবিরাম। প্রকৃতিও তার নিয়মে চলেছে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলেছে মানুষ। সোহাইব সিলেট থেকে এসেছে আজ 2 মাস হয়ে গেছে। জীবন চলছে তার আগের নিয়মে। কিন্তু এর মধ্যেও কি কিছুই পরিবর্তন হয়নি? নিশ্চয়ই হয়েছে। সোহাইব কিছুতেই সিলেটে ফেলে আসা সেই প্রথম দিন ভুলতে পারেনি। ভুলতে পারেনি সেই মনোমুগ্ধকর রমণীকে, যাকে দেখে প্রথম চোখ জোড়া শীতল হয়েছিল। যে রমণী তার জীবনে আছড়ে পড়েছিল সমুদ্রের এক বিশাল ঢেউ মতো। সমুদ্রের ঢেউ পারে আছড়ে পড়লে যেমন সকল কিছু লণ্ডভণ্ড কতে দেয়, ঠিক তেমনি সেই কন্যা সোহাইবের জীবনের সকল কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে থাকা সোহাইবের ধ্যান ভাঙল ফোনের এক বিশ্রী আওয়াজে। চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করে গম্ভীর আওয়াজে বলল, সোহাইব স্পিকিং। ওপাশ থেকে কথা শুনে চোখ মুখের ধরন বদলে গেল সোহাইবের। ব্যক্তিটির কথা শুনেই সোহাইব বলে উঠল যে করেই হোক আমি মেয়েটাকে চাই। অ্যাট এনি কষ্ট। দরকার পড়লে লোক বাড়াও, যা খুশি তাই করো, তাও আমার ওই মেয়েটার খোঁজ চাই। তৎক্ষণাৎই বলে উঠল মেয়েটাকে খুঁজে বের করবে ঠিক আছে, কিন্তু তার যেন কোনো ক্ষতি না হয়। মাইন্ড ইট। ওপাশ থেকে কি বলল তা শোনার প্রয়োজন করল না সোহাইব খট করে করে ফোনটা কেটে দিল সে। খাটের উপর বসে পড়ল ধপ করে।
চোখগুলো বন্ধ করে বলতে শুরু করলো, তুমি কোথায় আছো? কেমন আছো? আমি জানি না। তবে যে দিন সিলেট থেকে চলে এসেছিলাম তারপর থেকে তোমাকে মিস করা শুরু করি। তোমাকে হারানোর ব্যথা অনুভব করি। তোমাকে হারানোর পর আমি আমার বুকের বাপাশে ব্যথা অনুভব করি। আমার এই ব্যথা সারানোর জন্য হলেও তোমাকে আমার কাছে চাই। সেটা যে করেই হোকা। বসা থেকে চিত হয়ে শুয়ে পড়ল সোহাইব। আজ আর খাওয়া হবে না। ধরণীতে ভোরের আলো ছড়িয়েছে। স্নিগ্ধ ভোরের আলো মুখে পড়তেও চোখ মুখ কুঁচকে নিল নিপুণ। খাটের পাশে অ্যালার্মটা বেজে চলেছে। উফ বলে উঠে নিপুণ অ্যালার্ম বন্ধ করল। চোখ মুখে বিরক্ত। একটানা 2 মাস এই অ্যালার্মের টোনে ঘুম ভাঙে তার। মোট কথা পড়া লেখা ধুমছে চলছে তার। এখন আরও বেশি পড়তে হবে। আর 1 সপ্তাহ পর তার ক্লাস টেস্ট। সেই প্রিপারেশন করতে হবে। খাট থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে নামল নিপুণ, এখনো কেউ উঠেনি। রান্নাঘরে গিয়ে 1 কাপ চা বসালো সে। কর্নার সেলফ থেকে বিস্কিটের ডিব্বাটা নামিয়ে প্লেটে বিস্কিট সাজিয়ে নিল। তখনই পেছনে থেকে আওয়াজ এলো। কি করছিস তুই রান্নাঘরে? চকিত হলো নিপুণ। এক মনে কাজ করছিল সে। পেছনে থেকে হঠাৎ আওয়াজ আসায় ভয় পেয়ে গেল। পেছনে ফিরে তাকালো নিপুণ। অপর মানুষটির চোখে চোখ রেখে বলল, চা বানাচ্ছি। আপনি খাবেন? আদ্র শান্ত দৃষ্টিতে চাইল নিপুণের দিকে। তারপর পাতিল থেকে চায়ের লিকার ছেঁকে কাপে নিল। নিপুণকে ইশারা দিয়ে বলল দুধের ডিব্বাটা দিতে। নিপুণ আদ্রের ইশারা মতো দুধের ডিব্বা এগিয়ে দিল। আদ্র পটফট করে চা তৈরি করে ফেলল। নিপুণ 1 কাপ চা দেখে ভাবল আদ্র খাবে না। 1 চুমুক খেলো সে। নাহ, চাটা ভীষণ ভালো হয়েছে। চায়ের কাপ আর বিস্কিট হাতে নিয়ে চলে যেতে নিল নিজের ঘরের দিকে। আমাকে চা দিবি না? পেছনে থেকে আদ্রের আওয়াজ ভেসে আসলো। নিপুণ ফের পেছনে ফিরে তাকালো। অবাক হওয়া কণ্ঠে জিজ্ঞাস করল, আপনি চা খাবেন আদ্র ভাই? আমি না খেলে এত কষ্ট করে বানালাম কেন? আদ্রের কাটকাট জবাব। নিপুণ অবাক হলো। চায়ের কাপের দিকে তাকিয়ে বলল, এই চাটা কি আপনি খাবেন? এটা আপনি কি আমাকে বানিয়ে দেননি? আপনি আপনার জন্য বানিয়েছিলেন? এক কথায় জবাব দিল আদ্র। আবার বলে উঠল, তুই যখন নিয়েছিস তখন তুই খা। তবে আমাকে আধা কাপ দিয়ে যা। চোখ দুইটা সরু করে চাইল আদ্রের দিকে। তারপর কি যেন ভেবে বলে উঠল, ঠিক আছে। আমি আপনাকে দিব, কিন্তু আমি তো এটাতে চুমুক দিয়ে ফেলেছি। আমার এটো জিনিস আপনি খাবেন? সমস্যা নেই বলেই আদ্র কপ নিয়ে নিপুণের দিকে গেল। চটপট করে আধ কাপ চা ঢেলে ফেলল কাপে। নিপুণের দিকে আর তাকালো না সে। চলে গেল নিজের রুমে। কিন্তু আদ্র কি জানে চোখে কত খুশি নিয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে পেছনে ফেলে আসা নিপুণ। মুচকি মুচকি হাসছে নিপুণ। সে ঠিকই বুঝেছে। না হয় যে ছেলে চা খায় না সে ছেলে কি না নিপুণের এটো চা খাবে? কখনোই না। হাসির রেখা বৃদ্ধি পেল খানিকটা। সেও চা নিয়ে চলে গেল নিজের রুমে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 14। সাবিকুননাহারও নিপুণ। কাল থেকে নিপুণের পরীক্ষা। তাই আর আজ সে কলেজে গেল না। বাসায় ধুমছে প্রস্তুতি চলছে তার। পড়া লেখাত মনোযোগ এনেছে সে। এতে করে সবাই নিপুণের উপর খুশি। বিশেষ করে আখি শিকদার। এই তো কিছুক্ষণ আগে তিনি নিপুণকে নাস্তা খাইয়ে দিয়ে এলো। একটু পর রাসেল চলে আসবে। নিপুণ এখনো পড়ার টেবিলেই আছে। বারবার খালি দরজার দিকে তাকাচ্ছে। রাসেল এসে দরজায় নক করল। নিপুণ সেদিকে একবার তাকিয়ে বলল, জি ভাইয়া আসুন। রাসেল ভেতরে প্রবেশ করল। চেয়ারে বসতে বসতে বলল, কি ব্যাপার আজকে তোমায় এমন দেখাচ্ছে কেন? প্রিপারেশন তো ভালোই। কোনো সমস্যা হয়েছে কি? রাসেলের কথায় নিপুণ চোখ এদিক ওদিক ঘুরালো। তারপর বলতে শুরু করল, আসলে ভাইয়া প্রিপারেশন তো ভালোই, সিলেবাস অনুযায়ী সব পড়া কমপ্লিটও করেছি, কিন্তু টেনশন হচ্ছে আমি যদি হলে গিয়ে সব ভুলে যাই। রাসেল বুঝতে পারল নিপুণ কি বুঝাতে চাইছে। তাই সে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, দেখো নিপুণ, এটা তোমার একটা সাধারণ পরীক্ষা। তুমি কিন্তু সঠিকভাবেই প্রস্তুতি নিয়েছ। এমন না যে তুমি সিলেবাস কমপ্লিট করনি। তাহলে আশা হচ্ছ কেন? তোমার তো প্রস্তুতি ভালো, মনের মধ্যে এই জোরটা রাখতে হবে যে আমি পারব। তাহলেই তুমি পারবে। বুঝতে পেরেছ?
নিপুণ মাথা নাড়াল, কিন্তু তার মন থেকে কিছুতেই নার্ভাসনেসটা যাচ্ছে না। রাসেল তাকে আরও কিছু টিপস দিতে লাগল, কিছু পড়াও দেখিয়ে দিতে লাগল। নিপুণ শুধু হু হা করছে। সময় চলেছে স্রোতের গতিতে। রাত পেরিয়ে সকাল হয়েছে। নিপুণ রেডি হয়ে নিচে নেমেছে। সবাই আগে থেকে খাবার টেবিলে উপস্থিত। নিপুণ গিয়ে বসে পড়ল তার চেয়ারে। নিজেই নিজের প্লেটে খাবার তুলে নিল। পাশ থেকে জুনায়েদ শিকদার বলল, পরীক্ষার প্রস্তুতি কেমন মা? সমস্যা আছে কোনো? মুখটা এমন লাগছে কেন? নিপুণ তাকালো তার বাবার দিকে। মুচকি হাসি দিয়ে বলল, প্রস্তুতি ভালোই আব্বু। কোনো সমস্যা নেই। আসলে ঘুম একটু কম হয়েছে তো তাই এমন লাগছে। পাশ থেকে জুবায়ের শিকদার বলে উঠল, ঘুমের হেলাফেলা করবে না আম্মু। পড়া যতটুকু হয়েছে ততটুকুই। শরীর খারাপ করলে তো তুমি পরীক্ষাই দিতে পারবে না। নিপুণ তাকালো তার বড় আব্বুর দিকে, তার বড় আব্বু এত ভালো কেন? সবাই যেখানে পড়ালেখার জন্য এত প্রেশার দেয় সেখানে তার বড় আব্বু শরীরের যত্ন নিতে বলছে। নিপুণ জুবায়ের শিকদারের দিকে তাকিয়ে হাসল, তারপর বলে উঠল, কাল থেকে শরীরের যত্ন নিব বড় আব্বু। জুবায়ের শিকদার বলে উঠল, উহু কাল থেকে নয়, আজ থেকে। নিপুণ এবার কটকট করে হাসি দিল। ঠিক আছে আজ থেকেই বলে আদ্রের দিকে চোখ গেল। সে আগে থেকেই নিপুণের দিকে তাকিয়ে আছে। নিপুণ এবার ব্রু কুঁচকে আদ্রের দিকে চাইল। ইশারা করল, কি হয়েছে? এমন ভাবে তাকিয়ে আছে কেন? আদ্র যেন কোনো সাড়া দিল না। মনে হয় যেন নিপুণের ইশারা দেখেইনি। খাওয়া দাওয়া শেষে সোহাইব তাড়া দিয়ে বলে উঠল, তোর খাওয়া শেষ হলে এবার উঠো। তোকে কলেজে দিয়ে আমায় আবার একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। সোহাইবের কথাটা মুখে থাকতেই আদ্র বলে উঠল, তোর যখন তাড়া আছে তখন তুই চলে যা। আমি নিপুণকে কলেজের সামনে নামিয়ে দিব। সোহাইব ঠিক আছে বলে চলে গেল। যাওয়ার আগে আদ্রকে বলে গেল, আজ অফিসে একটা মিটিং আছে। ঠিক সময়ে যেন চলে আসে। আদ্রও মাথা নাড়ল। অর্থাৎ সে যথাসময়ে চলে যাবে। এতক্ষণ জুবায়ের শিকদার তার ছেলের পানে চেয়ে রইলেন। নিপুণ ফাইল নিয়ে বেরিয়ে গেছে। আদ্র যেতে যেতে তার বাবার দিকে তাকিয়ে চোখ মারল। অমনি বিষম খেলেন জুবায়ের শিকদার। আদ্র একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। ঠিক তখনই জুবায়ের শিকদার মিনমিন করে বলে উঠল, নির্লজ্জ ছেলে। তবে তার কথাটি সে ছাড়া কেউই শুনতে পায়নি। আদ্র গাড়ি চালাচ্ছে। নিপুণ বসে আছে পাশের সিটে। নখ খুঁটছে সে। গাড়ি যত সামনে যাচ্ছে তত যেন নিঃশ্বাসের গতি ভারী হচ্ছে। আদ্র একবার চাইলে নিপুণের দিকে। গাড়ির গতিটাও একটু কমিয়ে দিল। নার্ভাস লাগছে? নিপুণ আনমনেই বলে উঠল, হু। আদ্র নিজের পকেট থেকে একটা কিটকাট চকলেট বের করে নিপুণের মুখের সামনে ধরল। নে ধর এটা খা। চকলেট খেলে টেনশন কমে যায়। নিপুণ চকলেটটা হাতে নিল। ছুলেই এক কামড় মুখে পুরে দিল। আদ্র নিপুণের দিকে আবার তাকালো, ফের বলতে শুরু করল, সিলিবাসের সব পড়া শেষ? হু। নিপুণের এক কথায় জবাব। তাহলে এত টেনশন কিসের? যা পারবি তাই লিখবি। যেটা পারবি না সেটা নিয়ে এত টেনশন কিসের? এই লোক এই কথা বলছে? অবাক হলো নিপুণ। কদিন আগে তো A+ এর জন্য একেবারে মরে যাচ্ছিল। গিরগিটি একটা। আমাকে গালমন্দ করা বন্ধ কর নিপুণ। এটা তোর ফাইনাল পরীক্ষা না। এটা জাস্ট তোর কলেজের একটা পরীক্ষা। টেস্ট পরীক্ষাও না। এগুলোতে যা ইচ্ছা কর, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বোর্ড পরীক্ষায় যাতে প্লাস থাকে। চমকায়িত হলো নিপুণ। আদ্র ভাই কি মনের কথা শুনতে পায় নাকি? ডোক গিলল নিপুণ। গাড়ি চলে আসলো কলেজের সামনে। রূপা দাঁড়িয়ে আছে গেটের সামনে। নিপুণ নামতে নিলে আদ্র পেছনে থেকে ডাক দেয়। নিপুণ তাকালো আদ্রের দিকে। কিছু বলবেন আদ্র ভাই? ভালো করে পরীক্ষা দিস। ভুলভাল কিছু লিখিস না। মনোযোগ সহকারে সব লিখবি। অল দি বেস্ট। নিপুণ যেন একটু খুশি হলো। বিনিময়ে শুধু মুচকি হাসল। ঠিক আছে বলে বেরিয়ে গেল গাড়ি থেকে। নিপুণ গেল রূপার কাছে। তারপর দুজনে মিলে কলেজের ভেতরে চলে গেল। নিপুণ যতক্ষণ না ভেতরে গেল আদ্র ততক্ষণ তাকিয়ে থাকল সেদিকে। তারপর সেও চলে গেল তার গন্তব্যে। আমার অস্তিত্বে শুধুই তুই।
পাঠ 15। সাবিকুননাহার নিপুণ। পরীক্ষা শেষ হয়েছে দুপুর রাত 1টায়। কেটকেটে রোদে কলেজের গেইটের সামনে দাঁড়িয়ে আছে নিপুণ। আজ গাড়ি আসতে দেরি করছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচ্ছে নিপুণ। রূপাও দাঁড়িয়ে আছে তার সাথে। নিপুণ রূপার দিকে তাকিয়ে বলল, তুই চলে যা, আমি আর একটু অপেক্ষা করব। রূপা নিপুণের দিকে চোখ সরু করে তাকালো। তুই কি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিপুণ? যতক্ষণ না তুই যাচ্ছিস ততক্ষণ আমি তোর সাথে থাকব। নিপুণ বুঝল রূপাকে চলে যাওয়ার কথা বলায় সে রাগ করেছে। তাই সে মুচকি হেসে বলল, আচ্ছা থাক তুই, কিন্তু তোর তো দেরি হচ্ছে। আঙ্কেল আবার টেনশন করবে। রূপা নিরুত্তর। ফের বলে উঠল, সমস্যা নেই, একটু টেনশন করলে কিছু হবে না। নিপুণ রূপাকে ধাক্কা দিল। গেইটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শয়তানিও করে নিল। রোদের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে। নিপুণ আর দাঁড়িয়ে থাকতে পারছে না গেটের সামনে। রূপাকে ও ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে। এখন সে একা একা দাঁড়িয়ে আছে। লোকজনের সমাগমও যেন কমে গেছে। বিরক্তিতে এদিক ওদিক চাইল। ধীর পায়ে হেঁটে গেল ভেলপুরি দোকানের সামনে। খিদেও পেয়েছে। সকালে তো পরীক্ষার টেনশনে ঠিক করে কিছু খেতেও পারল না। দোকানের সামনে দাঁড়িয়ে মামাকে বলল, ঝাল বেশি করে 1 প্লেট ভেলপুরি দিয়েন মামা। ভেলপুরি ওয়ালাটা নিপুণের দিকে একবার তাকালো, তারপর ফোকলা দাঁতগুলো বের করে বলল, আইচ্ছা দিতাছি, তুমি ছেমরায় আইয়া খাড়াও। রইদে তো পুইরা যাইতে আছো মাইয়া। নিপুণ ভেলপুরি ওয়ালাটার দিকে চাইল। কম বেশি ভেলপুরি খেয়েছে এই দোকান থেকে, কিন্তু কখনো দোকানের এত সামনে আসেনি। সব সময় রূপাই নিয়ে আসত। সে তো কেবল দূরে দাঁড়িয়ে থাকত। দোকানের ভিড় ঠেলে ভেলপুরি হাতে নেওয়া তো আর 4টে খানি কথা না। ভেলপুরি ওয়ালাটা নিপুণের দিকে প্লেট এগিয়ে দিল। নিপুণ দেরি করল না প্লেটটা হাতে নিতে। খোপাখপ করে মুখে পুরে দিল একটা ভেলপুরি। চিবোতে লাগলো সে। মুখে পুরো ভেলপুরিটা আটছে না, তাও সে ঠেলে ঠুলে মুখে পাঠিয়ে দিল সবটা। ভেলপুরি ওয়ালাটা নিপুণের এমন খাওয়া দেখে হাসল। তারপর বলে উঠল, আস্তে খাও মামনি, এগুলা তোমারই, কেউ নিয়া যাইব না। নিপুণ একটু অপ্রস্তুত হল। হাত দিয়ে মুখের চারপাশে লেগে থাকা টক পরিষ্কার করতে লাগল। তারপর সূক্ষ্ম একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, মামা, আমি আপনার মোবাইলটা একটু নিতে পারি? আমার ভাইকে একটু কল করব। আসলে আমাকে এখনো নিতে আসেনি তো তাই। ভেলপুরি ওয়ালাটা পকেট থেকে নিজের কম দামি মোবাইলটা বের করে দিয়ে বলল, মোবাইলে তো টাকা কম আছে, তাও ফোন দিয়া দেখতে পারো। নিপুণ হাতে নিল মোবাইলটা। প্রথমে সোহাইবকে কল দিল। রিং হচ্ছে কিন্তু কল ধরল না সোহাইব। তারপর আবার দিল, কিন্তু এবার বন্ধ পেল নাম্বার। বিরক্ত হলো নিপুণ। ফোন যখন ধরবেই না তাহলে কিনেছে কেন? আজীব। এখন উপায় একটাই, আদ্র ভাই। কিন্তু কল দিলে যদি বিরক্ত হয়। নিজেই এবার নিজের উপর বিরক্ত হলো। ধুর, এত কিছু ভাবার টাইম নেই বলেই আদ্রের নাম্বারে কল দিয়ে দিল। কি অবস্থা, আদ্র ও কল ধরল না। তারপর আবার কল দিল, একবার, 2 বার, বহুবার কল দিল। কিন্তু কল ধরল না কেউই। বিরক্ত হলো নিপুণ। মোবাইলটা হাতে নিয়ে শেষবারের মতো ডায়েল করল আদ্রের নাম্বার। এবার না ধরলে সে চলে যাবে একা একা। রিং হচ্ছে। হঠাৎ করে পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওই পাশ থেকে। হ্যালো, আদ্র স্পিকিং। নিপুণ তড়িঘড়ি করে জবাব দিল। হ্যালো আদ্র ভাই, আমি নিপুণ। আদ্র নিপুণের গলার আওয়াজ শুনে চমকালো। নাম্বারটার দিকে আরেকবার চাইল। না, এটা তো নিপুণের নাম্বার না। পরক্ষণেই তার মনের ভেতর অন্য আশঙ্কা ডাক দিল। 1 সেকেন্ডের ভিতরে বলে উঠল, তুই কোথায়? কার নাম্বার থেকে কল করেছিস? জলদি বল। আমি কলেজের সামনে আ। ব্যাস, এতটুকু বলার পর বন্ধ হয়ে গেল হাতে থাকা মোবাইলটা। ভেলপুরিওয়ালা মামার দিকে তাকিয়ে মোবাইলটা হাতে দিয়ে বলল, মোবাইলটা বন্ধ হয়ে গেছে মামা। মোবাইলটা নিপুণের হাত থেকে নিয়ে পকেটে পুরে রাখল ভেলপুরিওয়ালা। নিপুণ দাঁড়িয়ে থাকল দোকানের সামনে। আদ্র আসবে এই অপেক্ষায়। অপরদিকে আদ্র সোহাইবকে বাকি মিটিংটা সম্পর্কে বুঝিয়ে দিয়ে নিজে বেরিয়ে গেল অফিস থেকে। গাড়ি ড্রাইভ করছে সে।
বারে বারে সেই অপরিচিত নাম্বারে ও কল করছে। যতবার কল করছে ততবারই বন্ধ বলছে অপর পাশ থেকে। রাগে এক হাতে চুলগুলো খামছে ধরল। পরক্ষণে আবার কল করল মতিন মিয়াকে, যে নিপুণকে কলেজ থেকে বাড়িতে নিয়ে যায়। অপর পাশ থেকে কল রিসিভ হলো। মোবাইলের অপর পাশ থেকে ভেসে আসলো এক পরিচিত কণ্ঠ। বলতে শুরু করল, জি আদ্র বাবা, কিছু কইবেন আপনি? আপনি কি নিপুণকে আনতে কলেজে গিয়েছিলেন চাচা? আদ্রের নিরেট কণ্ঠস্বর। মতিন মিয়া চমকিয়ে গেল। তারপরেই বলে উঠল, আমি এত সকাল যাইয়া কিতা করমু আদ্র বাবা? মামনির কলেজ তো ছুটি হয় বিকাল ভোর 4টেটায়। আদ্র বুঝল নিপুণের যে পরীক্ষা আছে তা মতিন চাচা জানে না। কল কেটে দিল সে তৎক্ষণাৎ। নিপুণের সাথেও কি হয়েছে তাও সে বেশ আছো করতে পারছে। ঘড়িতে টাইম দেখে নিল আদ্র। রাত 2:26 বাজে। পরীক্ষা শেষ হয়েছে রাত 1টায়। অনেকটাই দেরি হয়ে গেছে। গাড়ির গতিটা আরেকটু বাড়ালো আদ্র। ছুটে চলেছে নিপুণের কলেজের উদ্দেশ্য। নিপুণ অপেক্ষা করতে করতে বিরক্ত। অপেক্ষা করতে করতে 4 প্লেট ভেলপুরি খেয়ে ফেলল। 5 নম্বর প্লেট চলছে তার। কখন আসবে তার আদ্র ভাই? ঠিক তখনই একটা গাড়ি ঝড়ের গতিতে নিপুণের সামনে এসে থামল। হাতে থাকা ভেলপুরিটা মুখে পুরে দিল সে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 16। সাবিকুননাহার নিপুণ। গাড়িতে উঠে বসো। নিপুণ নড়ল না। ভেলপুরির বাটিটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। আদ্র নিপুণের দিকে সূক্ষ্ম চোখে তাকালো। ব্রু জোড়া একটু কুঁচকে গেল। তুই কি আরো খেতে চাস নিপুণ? নিপুণ তড়িগড়ি করে বলে উঠল, না না, আমি আর খেতে চাই না। আসলে এতক্ষণ ধরে যে খেলাম আমি তো মামাকে টাকাই দেইনি। তুই গিয়ে গাড়িতে বস, আমি টাকা দিয়ে আসছি। আদ্রের কণ্ঠস্বর শান্ত। নিপুণ সোজা গাড়িতে গিয়ে বসেছে কিন্তু নিপুণের মন পড়ে আছে বাহিরে। নিপুণ ভাবছে আজ আদ্র ভাই কিছু বলল না কেন? ব্যাটা তো অন্য সময় ভেলপুরি খেতে দেখলে আমার 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করে দিত। আজ কি হলো ব্যাটার? এত শান্ত কেন উনি? আদ্র গিয়ে ভেলপুরি ওয়ালার কাছে জিজ্ঞাস করল, চাচা কত দিব? ভেলপুরি ওয়ালাটা ফোকলা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলল, জি বাবা, 100 টাকা। আদ্র পেছনে ফিরে একবার ফ্রন্ট সিটে বসে থাকা নিপুণের দিকে চাইল। মনে মনে বলে উঠল, এই মেয়ে এতগুলো ভেলপুরি একা কিভাবে খেল? আদ্র টাকা মিটিয়ে দিয়ে গাড়িতে এসে বসল। এসে শান্ত হয়ে বসেই রইল। কিছু বলল না নিপুণকে। এই দিকে নিপুণ হাসফাস করছে। আদ্র ভাই তাকে কিছু বলছে না কেন? যে ভাবে সে ভেলপুরি খেয়েছিল আদ্রের তো এখন তাকে থাপ্পড় মেরে দেওয়ার কথা ছিল। তাও আদ্রকে একবার ডাক দিল, আদ্র ভাই যাবেন না? আদ্র অকপটে জবাব দিল, যাচ্ছি। গাড়ি চালাচ্ছে আদ্র। হঠাৎ করে নিপুণকে প্রশ্ন করল, কাল তোর কি পরীক্ষা? কাল তো বৃহস্পতিবার পরীক্ষা নেই, শুক্রবার ও বন্ধ। এরপর কেমিস্ট্রি পরীক্ষা। একটানা কথাগুলো বলে থামল নিপুণ। কথাগুলো বলার ফাঁকে নিপুণ খেয়াল করল এটা তো বাড়ির রাস্তা না। তাই আদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আদ্র ভাই এটা তো বাড়ির রাস্তা না, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? বেচে দিব তোকে আমি। খুশি? ধুর আদ্র ভাই, মজা করবেন না তো আপনি। আমি জানি আপনি আমাকে বেচতে পারবেন না। আমাকে বেচে দিলে ক্ষতি আপনারই হবে। শেষের কথাটা মিনমিন করে বলল। গাড়িটা সাইডে দাঁড় করিয়ে আদ্র জিজ্ঞেস করল, তা আর কি কি জানিস তুই? নিপুণ কিছুটা ভাব নিয়ে বলল, জানি তো অনেক কিছুই, তবে সময় এলে বলবো। কিন্তু আপনি আবার এখানে গাড়ি দাঁড় করালেন কেন? নিপুণের কথাগুলো শুনে আদ্র কিয়াত হাসল। তারপর বলে উঠল, তুই বস এইখানে, আমি আসছি। খবরদার জানালার কাঁচ নামাবি না। বুঝতে পেরেছিস? নিপুণ হু বললে আদ্র গাড়ি থেকে নামতে উদ্যত হয়। কিছুক্ষণ পরে আদ্র আসলো হাতে একটা আইসক্রিম নিয়ে। আইসক্রিমটা নিপুণের হাতে দিয়ে বলল, যে হারে ভেলপুরি খেয়েছিস তোর যে এখনো পেট গরম হয়নি এটাই তোর ভাগ্য। যাতে পেট গরম না হয় তাই আগে ভাগে এই আইসক্রিমটা খেয়ে নেয়। পেট ঠান্ডা থাকবে। নিপুণ আইসক্রিমটা হাতে নিল। মুখ ভেঙচিয়ে বলে উঠল, আমার পেট গরম হবে না। আমি লোহা খেয়ে লোহাও হজম করে ফেলতে পারি।
আদ্র কথার পিঠে আর কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বলে লাভ নেই। কোত্থেকে কোন উল্টাপাল্টা লজিক আনে আল্লাহই ভালো জানে। নিপুণ আইসক্রিমের প্যাকেটটা খুলে কামড় দেওয়ার আগে আদ্রের মুখের সামনে ধরল। উমহুম, আমি খাবো না। আদ্রের শর্টকাট জবাব। নিপুণ আরেকটু সামনে নিয়ে ধরল। আদ্র বিরক্তিতে চাইল নিপুণের দিকে। নিপুণ ইশারা করল এক কামড় নেওয়ার জন্য। আদ্রের অনিচ্ছা সত্ত্বেও এক কামড় নিল। নিপুণ আইসক্রিমটা সরিয়ে নিয়ে এসে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি এখন? আমার অফিসে যাচ্ছি। একটা মিটিং ফেলে এসেছি। এখন এটা অ্যাটেন্ড করতে হবে। ওহ! নিপুণ আইসক্রিম খাওয়ার ফাঁকে আবার বলে উঠল, আমি যে এখনো যাইনি, বাড়িতে সবাই টেনশন করবে না? করবে না, আমি জানিয়ে দিয়েছি। তুই খা, আর একটা কথাও বলবি না। নিপুণ ভেংচি কাটল। তারপর তার খাওয়ায় মনোযোগ দিল। তুই এমন হয়ে আছিস কেন অর্পা? আজ 2-2.5 মাস হয়ে গেছে তুই আমাদের সাথে মন খুলে চলাফেরা করতে পারছিস না। সিলেট থেকে আসার পর থেকে দেখছে তোর এমন ব্যবহার। বললাম তো, তুই যাকে খুঁজে চলেছিস তাকে খুঁজতে আমরাও তোকে সাহায্য করব। অর্পা টলমলে চোখে প্রিয়ার দিকে তাকালো, ভাঙা গলায় বলে উঠল, যার কষ্ট সেই বুঝে। তোরা আমাকে 2 মাস ধরে বলছিস যে তোরা আমাকে খুঁজে দিতে সাহায্য করবি, কিন্তু কই তোরা খুঁজে দিচ্ছিস? প্রিয়া হুঙ্কার দিয়ে উঠল, তোর কি মনে হয় বল তো অর্পা, আমরা শুধু তোকে নামেই হেল্প করব বলছি? তুই ছেলেটার নাম ছাড়া আর কিছুই জানিস না। তাকে খুঁজতে কি খুব বেশি সময় লাগার কথা না। অর্পা শান্ত হলো না। ডুকরে কেঁদে উঠল সে। প্রিয়া এসে তাকে জড়িয়ে ধরল। সান্ত্বনা দিয়ে বলে উঠল, কেন এমন করছিস? শান্ত হ তুই। আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। চিন্তা করিস না। অর্পার মন মানতে চায় না এই কথা। সামান্য 2 দিনের পরিচয় যে কাউকে এত ভালোবেসে ফেলবে তা কখনো কল্পনাও করতে পারেনি সে। ভালোবাসা কি এভাবেই হয়ে যায় হঠাৎ করে? আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 17। সাবিকুননাহার নিপুণ। আদ্র এসেছে তাদের অফিসের সামনে। গাড়ি পার্কিং এরিয়াতে এনে থামিয়েছে। নিপুণ জানালা দিয়ে তাদের অফিস দেখে যাচ্ছে। এই বাড়ির মেয়ে হয়েও সে কখনো তাদের অফিসে আসেনি। আজই প্রথম। আদ্র নিপুণের দিকে একবার তাকালো। মেয়েটা কেমন অবাক দৃষ্টিতে সব দেখে যাচ্ছে। আদ্র মুচকি হাসল। নিজে গাড়ি থেকে নেমে গিয়ে নিপুণের দরজাটা খুলে দিল। তোর দেখা বন্ধ হলে এবার গাড়ি থেকে নেমে আয়। আদ্রের কথা শুনে নিপুণের ধ্যান ভাঙল। তড়িগড়ি করে নেমে পড়ল গাড়ি থেকে। আদ্র গাড়ির দরজা বন্ধ করে নিপুণের হাত ধরল। তারপর যেতে লাগলো অফিসের ভিতরে। নিপুণ যেন আজ অবাকের শীর্ষে। আদ্র ভাই তার হাত ধরেছে। অবাক হওয়ার সাথে সাথে নিপুণ খুশিও হয়েছে। লজ্জায় গাল দুটো লাল গোলাপি হচ্ছে বারে বারে। পেটের ভিতরে কেমন যেন সুরসুরি লাগছে। নিপুণ একবার হাতের দিকে তাকাচ্ছে আর একবার আদ্রের দিকে। মনে মনে বলে উঠল, ইস, মানুষটার কোনো কমন সেন্স নেই। এভাবে হুট করে কেউ হাত ধরে, আমার বুঝি লজ্জা লাগে না? আর এমন ভাবে ধরেছে যেন আমি ওনার বউ। নিজের চিন্তার উপর নিপুণের গর্ব হল। আবার বিড়বিড় করে বলে উঠল, আজ বউ নই, কাল বউ হব। হাত ধরতেই পারে, চুমুও খেতে পারে। ভবিষ্যৎ বউ বলে কথা। একটু আদর করবে না বুঝি? কথাগুলো ভাবতে ভাবতে লজ্জা তাকে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ধরল। এবার যেন পেটটা একটু গুড়গুড় করে উঠল। কি হলো, এভাবে শক্ত হয়ে আছিস কেন? হাঁটতে পারছিস না? মনে হচ্ছে আমি তোকে জোর জবরদস্তি করে ভিতরে নিয়ে যাচ্ছি। আদ্রের কথায় নিপুণ শরীর খানা একটু ছাড়ল। হেঁটে যেতে লাগলো আদ্রের পায়ে পায়ে তাল মিলিয়ে। অফিসে প্রবেশ করার সাথে সাথে সবাই সালাম দিতে লাগলো, কেউ বা গুড আফটারনুন বলতে লাগলো। আদ্র গম্ভীর মুখে হু হা করে এগিয়ে যেতে লাগলো কেবিনের দিকে। অফিসের কর্মচারীরা উৎসুক হয়ে তাকিয়ে আছে নিপুণের দিকে। কেউ বা আবার গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, স্যারের সাথে মেয়েটাকে। আদ্র ও নিপুণ যাওয়ার পথে হঠাৎ সামনে আসলো সোহাইব। নিপুণকে অফিসে দেখে সে অবাক হলো। আচমকা বলে উঠল, ভাই, এটাকে অফিসে নিয়ে এসেছ কেন? নিপুণ হাত মোচড়া মুচড়ি করছে, ছাড়ানোর জন্য। শত হলেও বড় ভাই। আদ্র নিপুণের হাত ছাড়ল না। তার দিকে চাইল না পর্যন্ত। সোহাইবের দিকে তাকিয়ে সব খুলে বলল।
এরপর নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, তুই আপাতত আমার কেবিনে বসে থাকবি আমি না আসা পর্যন্ত। আমার আর সোহাইবের এখন একটা মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। ফিরে এসে যাতে দেখি চুপচাপ বসে আছিস। নিপুণ এই সূক্ষ্ম হুমকি বুঝতে পেরেছে। তাই সাথে সাথে উপর নিচে মাথা দুলিয়ে বুঝিয়ে দিল যে সে চুপচাপ বসে থাকবে, কোনো অঘটন ঘটাবে না। আদ্র নিপুণকে নিজের কেবিনে রেখে কাউকে একটা কল করল। ঠিক 5 মিনিট পর একজন দরজায় নক করল। আদ্র দেরি না করে জবাব দিল, কাম ইন। লোকটি ভেতরে প্রবেশ করে, সাথে করে নিয়ে আসা জিনিসপত্রগুলো টেবিলের উপরে রেখে বের হয়ে যায়। নিপুণ আদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এইগুলো কি আদ্র ভাই? খাবার। জিজ্ঞেস করতে দেরি হলো, আদ্রের জবাব দিতে দেরি হলো না। নিপুণ খাবারগুলোর কাছে এগিয়ে যায়। ঢাকনা তুলে দেখে ভাত, একটা মাছের পিস, ডাল আর একটা ডিম সিদ্ধ। ঢোক গিলে সে আমতা করে বলল, এত খাবার কে খাবে? আমার তো খিদে নেই। ওই যে। ব্যাস আর বলতে পারল না নিপুণ। তার কথা শেষ হওয়ার আগেই আদ্র বলে উঠল, তোর থেকে জানতে চাইনি আমি, খেতে পারবি কি পারবি না। খাবার দিয়ে গেছি, খাবার খেয়ে নিবি। খবরদার খাবার নষ্ট করেছিস তো। আর খেয়েছিস তো ওই কি ভেলপুরি নাকি জানি। ওগুলো কোনো খাবার হলো? একটু থেমে আদ্র আবার বলে উঠল, আর তাছাড়া আমি জানি তুই এই খাবারগুলো খেতে পারবি। তাই কথা না বলে ওগুলো তোর পেট নামক গোডাউনে চালান করে দে। কথাটা বলে আদ্র আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। হনহন করে বেরিয়ে গেল কেবিন থেকে। নিপুণের কথাটার অর্থ বুঝতে কিছুক্ষণ সময় লাগলো। তারপর রাগে গোজগোজ করতে করতে বলল, আমাকে আপনি বেশি খাওয়ার খোটা দিলেন তো আদ্র ভাই। হুহো দেখতে থাকেন, ভবিষ্যতে আপনি আমাকে খাওয়াবেন। তখন আমি খেতে চাইব না। বলেই খাবার প্লেটের দিকে এগিয়ে গেল। এখন লক্ষ্য খাবারগুলোকে শেষ করা। যদিও আদ্র ভাই ঠিকই বলেছিল, এই খাবারগুলো শেষ করা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তুমি আর কত এমন করবে অর্পা? বিয়েটা এবার করে ফেলো। বয়সটা তো বাড়ছে নাকি? হাসিনা বেগম কথাটা বলে থামলেন। উফ মা প্লিজ, ভালো লাগছে না, তুমি আবার শুরু করো না তো। এমনি অনেক টেনশনে আছি। হাসিনা বেগম অর্পার এমন কথা শুনে ক্ষিপ্ত হলেন। গম্ভীর মুখে প্রশ্ন করলেন, কি এমন টেনশন তোমার? সকল টেনশন তো আমার। ভুলে যেও না তোমার বাবা নেই। তোমার বাবার পেনশনের টাকায় সংসারটা চলে। সাথে তোমার ভাই আর তুমি টিউশনি করো। থামলেন হাসিনা বেগম। কিছু বলবে তার আগেই অর্পা বলে উঠল, তো এখন কি তোমাদের কাছে আমি বোঝা হয়ে গেছি? আর বইতে পারছো না আমাকে? তাই কি বিয়ে দিয়ে বিদায় করতে চাইছো? হাসিনা বেগম অর্পার দিকে নরম চোখে চাইলেন। মেয়েটার কষ্টে তো তার বুকটা ফেটে যায়। কি করবে সে? মেয়ে বড় হলে বিয়ের সম্বন্ধ তো আসেই। তবে এবারের সম্বন্ধটা একটু বেশিই ভালো, তাই তো তিনি এত জোরাজুরি করছেন। তবে মেয়ের এমন আপত্তি তিনি বুঝতে পারছে না। তবে কি মেয়ে কাউকে পছন্দ করে? চোখগুলো স্থির করে তিনি অর্পার দিকে তাকালেন। গলার স্বর নরম করে মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করলেন, তোর কি মনে হয়, তোকে দূরে রেখে আমি শান্তিতে থাকতে পারবো? তুই তো আমার কলিজা। আচ্ছা ঠিক আছে, তোকে এখন বিয়ে করতে হবে না। তোর যখন মনে হবে যে তুই বিয়ের জন্য প্রস্তুত তখন বিয়ে করিস। এখন আম্মাকে বল, তুই কি কাউকে পছন্দ করিস? অর্পা তাকালো তার মায়ের দিকে, চোখে চোখ রেখে বলল, যদি বলি হ্যাঁ, আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 18। সাবিকুননাহার নিপুণ। হাসিনা বেগম মেয়ের কথা শুনে থমকালেন। তার মেয়ে কাউকে পছন্দ করে? অর্পার থুতনিতে হাত রেখে বললেন, কে সেই ছেলে? অর্পা হতবিহ্বল হয়ে গেল। ভেবেছিল মা এই কথা শোনার পর তাকে কষিয়ে একটা চড় লাগাবে। কিন্তু মা এখন ছেলের পরিচয় জানতে চাইছে। সে কি বলবে এখন? অর্পা চুপ করে আছে বিধায় তিনি আবার জিজ্ঞেস করলেন, কি হলো, ছেলের পরিচয় বলতে এত দ্বিধা কেন? অর্পা এখনো চুপ। কি বলবে সে? সে তো সোহাইবের নাম ছাড়া আর কিছুই জানে না। সে তার মাকে কিছু বলতে যাবে তখনই কলিং বেলের শব্দ ভেসে আসে। অর্পা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দরজার দিকে। দরজাটা খোলার সাথে সাথে রাসেল ভিতরে প্রবেশ করে। বিরক্তিতে বলতে শুরু করে, কোথায় থাকিস তোরা আপু?
কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খবর আছে তোদের? রাসেলের কথায় অর্পা রেগে গেল। গলার আওয়াজ বাড়ল তার। যে সময় বেল দিয়েছিস ঠিক সে সময় দরজা খুলেছি। এতটুকু যদি সবুর করতে ইচ্ছে না করে তাহলে গেটের সামনে থেকে কল করে দিস। আগে ভাগে দরজা খুলে রাখব। রাসেল নির্বোধের মতো দাঁড়িয়ে আছে। কি এমন বললাম যে এই পাগলটা এত রেগে আছে? আবার মনে মনে বলতে লাগলো, না আজ একে রাগালে চলবে না। অর্পা দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। দৃষ্টি তার রাসেলের দিকে। রাসেল কাঁধ থেকে ব্যাগটা রেখে অর্পার দিকে তাকিয়ে বলল, রাগ করছিস কেন আপু? তুই তো আমার সোনা আপু। কত ভালো তুই। রাসেল মুখটাকে বাচ্চাদের মতো করে বলল, জানিস তুই রাগ করলে মানুষ কালো হয়ে যায়। আর আমি চাই না আমার এত মিষ্টি আপুটা কালো হয়ে যাক। অর্পা বিষম খেল। এই ছেলে এমন করছে কেন? অর্পা চোখগুলো ছোট ছোট করে বলল, কি হয়েছে ঝেড়ে কাশ তো। তোর হাবভাব আমার ঠিক সুবিধার ঠেকেছে না। তোর কি টাকা লাগবে বা কিছু? রাসেল মাথা চুলকালো। ধরা পড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আপু তুই সবকিছু বুঝে ফেলিস। কিন্তু আমার টাকা লাগবে না। আসলে এবার সব বন্ধুরা মিলে প্ল্যান করেছে রাঙামাটি যাবে। অর্পা বলে উঠল, তো যা সমস্যা কোথায়? রাসেল মুখ দিয়ে চসূচক আওয়াজ করল, পরক্ষণে বলে উঠল, আরে যাওয়া নিয়ে তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে, আমি একটা টিউশনি করি, যাকে পড়াচ্ছি তার এখন পরীক্ষা চলছে। মেয়েটাও খুব ভালো পড়ালেখায়। এই সময় তারা ছুটি দিবে কিনা সেটা নিয়ে সমস্যা। এতটুকু বলে রাসেল থামল। ফের বলে উঠল, তাই আমি চাইছিলাম কি। কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না সে। তার আগে অর্পা বলে উঠল, তুই চাইছিলি যে, তুই যত দিন যেতে পারবি না ততদিন যেন আমি তোর স্টুডেন্টদের পড়াই। তাই তো? রাসেল মাথা নাড়ল। অর্থাৎ হ্যাঁ। তৎক্ষণাৎ অর্পা বলে উঠল, আমি পারবো না। আমিও টিউশনি করি। আমার টিউশনিগুলো শেষ করতেই আমার হিমশিম অবস্থা হয়। আর তোর তো 4টা টিউশনি। আমি এতগুলো কখন শেষ করব? একটা হলে মানা যেত। আমি পারবো না। রাসেল মনে মনে খুশি হল। তার মানে প্লেন সাকসেসফুল। দাঁত কেলিয়ে হেসে বলল, আপু তুই নিশ্চিন্তে থাক। সবগুলোকে বন্ধ দিয়ে দিয়েছি। শুধু একটাই খোলা রেখেছিলাম, পরীক্ষা আছে বিধায়। অর্পা নিজের কথার জালে নিজে ফেঁসে গেল। কি আর বলবে সে? ওকে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। পেছনে থেকে রাসেল বলল, আমি ঠিকানা তোর মোবাইলে পাঠিয়ে দিব। বলেই কাকে যেন কল দিল। ধরল না। তারপর নিপুণের ভাইয়ের নাম্বারে কল লাগালো। ফোনের অপর পাশ থেকে জবাব এলো, হ্যালো। রাসেল গলা পরিষ্কার করে বলল, জি ভাই, আমি রাসেল বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো তুমি? তোমার তো খবরই নেই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আসলো, একটা কথা বলার জন্য কল দিছিলাম। ব্যাটা বলে ফেল। তুই আবার আমার সাথে ফর্মালিটি দেখাচ্ছিস নাকি? আমি কিন্তু তোকে সেই ভার্সিটি লাইফ থেকে চিনি। বলেই হাসল সোহাইব। না ভাই, ফর্মালিটি না। শত হইলেও ভাই আমি যখন ইন্টারে তখন আপনি মাস্টার্সে। আমার কত বছরের বড় আপনি। সোহাইব আবারও হাসল। এই ছেলেটাকে তার অনেক ভালো লাগে। সোহাইব আবার বলে উঠল, আমার এত বছরের ছোট হয়েও তো তুই সেই দিন আমাকে বাঁচিয়েছিলি। না হয় তো আমি সেদিনই মরে যেতাম। যাকগে, সে কথা বল, কি বলবি? রাসেল বলে উঠল, ভাই বন্ধুরা মিলে রাঙামাটি ঘুরতে যাবে প্ল্যান করেছে। আমাকেও যেতে হবে। নিপুণের তো পরীক্ষা, তাই বলতে একটু সংকোচ হচ্ছে। তবে চিন্তা করবেন না ভাই, আমার বদলে যদি আমার বড় আপু কিছুদিন পড়ায় তাহলে কি কোনো সমস্যা হবে? সোহাইব তৎক্ষণাৎ কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সমস্যা নেই। তুই ঘুরে আয়। রাসেল খুশি হল। ধন্যবাদ বলে ফোন কেটে দিল। চিৎকার করে মাকে ডেকে খাবার বাড়তে বলল। যাক, একটা টেনশন মুক্ত। আদ্র আর নিপুণ বাড়ি ফিরেছে শেষ বিকেলে। ঘরে ঢুকে আদ্র চলে গেল নিজের রুমের দিকে। নিপুণ এখনো ড্রয়িং রুম পেরোতে পারছে না। চোখ মুখে সদ্য ঘুম থেকে উঠার ছাপ। চোখ জোড়া বন্ধ করে দাঁড়িয়ে আছে।
মেয়ের এই অবস্থা দেখে আখি শিকদার অনিমা শিকদার এর দিকে তাকিয়ে বললেন, দেখছো আপা, এই মেয়ে কুম্ভকর্ণের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমাচ্ছে। বলি এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। বিয়ে দিয়ে দিলে এখন আমি নানি হয়ে যেতাম। অনিমা শিকদার হেসে উঠলেন, সাথে জেসমিনও। আখি শিকদার এর দিকে একবার তাকিয়ে অনিমা শিকদার এগিয়ে গিয়ে নিপুণকে ধরল। নিপুণ লাফ দিয়ে উঠল। বড় মাকে সামনে দেখে জড়িয়ে ধরল। অনিমা শিকদার ও মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, আজ বুঝি আমার নিপুণ মা খুব ক্লান্ত। নিপুণ চোখ বন্ধ করে জবাব দিল, হুম। যা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে নেয়। আমি চা নিয়ে আসছি তোর রুমে। আবার তো তোকে পড়াতেও আসবে। তখনই আখি শিকদার বলে উঠল, ভালো কথা মনে করেছ আপা। সোহাইব বলছিল, রাসেল নাকি আসতে পারবে না, ও নাকি কোথায় যাওয়ার আছে। জেসমিন শিকদার বলে উঠল, তাহলে নিপুণের যে পরীক্ষা তার কি হবে? রাসেলের নাকি বড় বোন আসবে এই কয়েকদিন। নিপুণ এতক্ষণ ধরে সব কথা শুনছিল। তারপর চলে গেল নিজের ঘরের দিকে। এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া অনেক প্রয়োজন। চলবে।